আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকের আমাদের হচ্ছে নবম লেকচার। গত 8টি লেকচারে আমরা অলরেডি চ্যাপ্টারের বেশিরভাগ অংশ, মূল যে টপিকগুলো সেগুলো সবগুলো মোটামুটি আমরা কাভার করছি। আমাদের একটা পার্ট এখনো পর্যন্ত বাকি আছে, যেটা হচ্ছে যান্ত্রিক শক্তি রিলেটেড যে অংশটা, সেটা এখনো পর্যন্ত আমাদের শেষ করা হয় নাই। তো আজকের লেকচারে মূলত আমরা যান্ত্রিক শক্তি রিলেটেড যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি রিলেটেড অংশ তোমরা অলরেডি নবম দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ এই চ্যাপ্টারটার তো মোটামুটি তোমাদের 9-10ও ছিল। তবে এইখানে চ্যাপ্টারটা একটু বিস্তৃতভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং একটু ডিটেইল বিভিন্ন টপিকের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। যান্ত্রিক শক্তিতে তোমরা 9-10-এ যে ধরনের প্রবলেমগুলো সলভ করতে, যে ধরনের প্রশ্নগুলো সলভ করতে, এই একই রকম সমস্যা এখানে এখনও আছে, তবে পাশাপাশি কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ তোমাকে করতে হবে। তো আমরা যেরকম গতিশক্তি, বিভব শক্তি এই অংশগুলো পড়ছিলাম, এখানেও সেই অংশগুলোই আছে। মূলত আমরা প্রথমে আজকের লেকচারে যান্ত্রিক শক্তির যে বেসিক পার্ট সেগুলো একটু আলোচনা করব, দেন ধারাবাহিকভাবে এই টপিক রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে বা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আছে ওগুলো আমরা সলভ করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে বেসিক পার্টগুলো দিয়ে শুরু করব। প্রথমতই হচ্ছে আমাদের মূল যেটা টপিক, প্রথমে হচ্ছে শক্তি বা এনার্জি। আমরা কৃতকাজ সংক্রান্ত টপিক ডিটেইল পড়ে আসছি। আমরা শুরুই করছিলাম ক্লাস কৃতকাজ দিয়ে, আমাদের প্রথম লেকচার। অর্থাৎ যেহেতু কাজ এবং শক্তি পরস্পর রিলেটেড, আমরা তখনও এটার একটু আলোচনা করছিলাম যে শক্তি মূলত কাজের একটা রূপান্তর। অর্থাৎ কাজ করার জন্য কি দরকার হয়? শক্তির দরকার হয়। তুমি যখন বল প্রয়োগ করে কোনো বস্তুর মধ্যে, মানে বল প্রয়োগ করে তুমি মূলত কৃতকাজ করবা বা বল প্রয়োগে তুমি কাজ করবা, তখন তোমার দিক থেকে একটা শক্তি কি হবে? খরচ হবে। মূলত ওই শক্তিটাই কাজে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা বলি কাজ এবং শক্তি পরস্পরের কি একটা রূপান্তর প্রক্রিয়ার একটা মাধ্যম বা পরস্পরের পরিপূরক। ঠিক আছে? তাহলে শক্তি কাকে বলে বললে, শক্তি কাকে বলে এটা সংজ্ঞা আকারে কোথাও আসবে না, আসলে সিলি একটা বিষয় কোথাও আসে না। তবু আমরা জাস্ট একটু, যেহেতু আমরা ডিটেইলিং পড়তেছি, আমরা একটু মনে রাখবো যে কাজ করার সামর্থ্যকে কি বলে। প্রথম পয়েন্ট, কাজ করার, এটা তোমাদের বোর্ড বইগুলোতেও দেওয়া আছে এই টপিকটা এভাবেই, কাজ করার সামর্থ্যকে শক্তি, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। ঠিক আছে? যে শক্তি জিনিসটা কি বোঝার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এরপরে যদি একটু ডিটেলিং এর বিষয়গুলো একটু বলি, তাইলে মনে রাখতে হবে বল প্রয়োগে যে কৃতকাজ সম্পাদন হয়, বল প্রয়োগে যে কৃতকাজ সম্পাদন হয় তা মূলত শক্তির রূপান্তর। তা মূলত শক্তির রূপান্তর। অর্থাৎ যখন আমরা বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুর মধ্যে সরণের পরিবর্তন ঘটাই, তখন আমরা সেখান থেকে একটা কৃতকাজ পাই বা কাজের একটা ভ্যালু পাই। তো মূলত এই যে কাজটা করার জন্য আমি যে বস্তুটাকে বল প্রয়োগ করে তার সরণ পরিবর্তন করলাম এবং যার কারণে একটা কাজ পেলাম, আউটপুট হিসেবে আমি কৃতকাজ পাচ্ছি না। তো এই আউটপুটের জন্য আমার দিক থেকে, আমি যখন কাজটা করব, আমার দিক থেকে একটা শক্তি কি হবে? খরচ হয়ে যাবে। ওই শক্তিটাই মূলত কৃতকাজ হিসেবে বা কাজ রূপে আমরা আউটপুট হিসেবে দেখতে পাই। অর্থাৎ যে শক্তিটা এজেন্ট থেকে ক্ষয় হয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে, ওই শক্তিটাই আউটপুট হিসেবে আমরা আবার কি কৃতকাজের মাধ্যমে ফেরত পাই। এবং মনে রাখতে হবে শক্তির, আমরা একটা বাক্য সবসময় শুনে শুনে আসছি এরকম একটা কথা, যে শক্তির সৃষ্টি এবং ধ্বংস কোনোটাই হয় না। মূলত কারণ হচ্ছে শক্তি আসলে সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু রূপান্তর হয়। একটা মাধ্যম থেকে বা একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট হয়। এটার মূল কারণ হচ্ছে এই যে কৃতকাজ এবং শক্তির পারস্পরিক রূপান্তর। আমরা যখন কোনো কিছু করি, কৃতকাজ হিসেবে যখন আমরা কিছু পাই, ওই কৃতকাজটা ঘটানোর জন্য, কৃতকাজের আউটপুটটা আনার জন্য আমাদের দিক থেকে একটা এনার্জি কি করতে হয়? লস করতে হয়। ওই শক্তিটাই মূলত কৃতকাজে কি হয়? রূপান্তর হয়ে আমরা আউটপুট হিসেবে এটা ব্যাক পাই। তাহলে মূলত আমরা আসলে কোনো নতুন কোনো কিছু করছি যে না, কৃতকাজ কোনো নতুন কোনো কিছু উদ্ভাবিত কোনো কিছু না। অর্থাৎ তুমি যতটুকু শক্তি ক্ষয় হয়েছে তোমার থেকে,
যতটুকু শক্তি খরচ হয়েছে ওই শক্তিটাই আবার তোমার কাছে ব্যাক আসতেছে কৃতকাজের রূপে, বা তুমি মূলত কাজ হিসেবে সেটাকে ব্যাক পাচ্ছ। বুঝতে পারছি? তাহলে মনে রাখতে হবে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়, এবং বল প্রয়োগের কারণে যে কৃত কাজটা সম্পাদন হয় তা মূলত একটা শক্তির রূপান্তর। মূলত ওই শক্তিটাই কৃত কাজে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এটুকুই বিষয়, আর কিছু না। কথা বুঝতে পারছি? এবার আসো, শক্তির দুইটা রূপ আছে। শক্তির দুইটা রূপ বলতে আসলে অনেকগুলাই রূপ আছে, শুধু দুইটা বলাটা ভুল হবে, আসলে অনেকগুলাই রূপ আছে। যেমন তাপ শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, এগুলো সবগুলো এক একটা রূপ। ঠিক আছে, এক একটা সেক্টর শক্তির, যেখানে শক্তিগুলো কি হয়, বিভিন্ন রূপে কাজ করে থাকে। তো আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো মেইনলি সেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির আবার দুইটা সেক্টর আছে, একটা হলো গতিশক্তি আর একটা হলো কি বিভব শক্তি। এই দুইটাকে মিলেই হচ্ছে কি যান্ত্রিক শক্তিটা কাউন্ট হয়। তো যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা আমরা কি বলবো, এটা একটু লিখো, এটা সবাই নোট করে রাখবে, এটা আসে অনেক সময় পরীক্ষায়। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তু গতির কারণে অথবা তার ভৌত অবস্থা এবং অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে। কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংজ্ঞা। আমরা যান্ত্রিক শক্তি কাকে বলে যদি বলি, আমরা যান্ত্রিক শক্তির এই সংজ্ঞাটা দিব যে কোনো বস্তু, এখানে ফ্যাক্টরগুলো একটু দেখবা, কোনো বস্তু গতির কারণে, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, গতির কারণে কোনো বস্তুর গতির জন্য যে কাজ করার সামর্থ্যটা লাভ করে সেটাকে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তির একটা অংশ। এটা মূলত গতিশক্তির সাথে রিলেটেড, আমরা একটু পরে গতিশক্তি দেখব। যান্ত্রিক শক্তি তো মূলত দুইটা শক্তির সমন্বয় অনেকটা বলা যায়, একটা হলো গতিশক্তি আর একটা হলো কি বিভব শক্তি। তো গতির কারণেও যান্ত্রিক শক্তি লাভ হয়, ঠিক আছে, এটা মূলত গতিশক্তির অংশ। আরেকটা হচ্ছে ভৌত অবস্থা অথবা অবস্থানের পরিবর্তন, অথবা অবস্থানের কি পরিবর্তন। এই যে অবস্থানের পরিবর্তনের কারণে, এখানে ভৌত অবস্থাটাও রিলেটেড। বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয় তখনও সে কাজ করার সামর্থ্য কি করে, লাভ করে। তাহলে গতির কারণে, ভৌত অবস্থা এবং অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার যান্ত্রিক শক্তি। কথা বুঝতে পারছি? গতির কারণে বলতে আমরা এটা তো নিশ্চয় বুঝতে পারি, একটা স্থির বস্তুতে যখন তুমি বল প্রয়োগ করবা, বল প্রয়োগে তার মধ্যে গতিশক্তির কি হবে, সঞ্চার হবে, অর্থাৎ সে একটা বেগ লাভ করে, তাই না? ওই বেগের কারণে মূলত সে কি পায়, গতিশক্তি পায় বা গতিশক্তি অর্জন করে, এবং ওই শক্তির মাধ্যমে সে একটা কি করতে পারে, কাজ করতে পারে। কথা বুঝাইতে পারছি কিনা? এটা গতির কারণে বা ভৌত অবস্থার পরিবর্তনের কারণেও হইতে পারে। অবস্থানের পরিবর্তন এটা মেইনলি বিভব শক্তির সাথে রিলেটেড। আমরা একটু পরে বিভব শক্তির সংজ্ঞা যেখানে দিব ওখানে দেখবা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে যে কাজ করার সামর্থ্যটা আসে সেটাকেই বলা হয় মূলত কি শক্তি, বিভব শক্তি। কথা বুঝাইতে পারছি? এই অবস্থানের পরিবর্তনটা নর্মালি উচ্চতার ক্ষেত্রেও হইতে পারে, তুমি একটা বস্তুকে উলম্বভাবে বা লম্বিকভাবে কি করতেছো, অবস্থানের পরিবর্তন করতেছো, এটাও হইতে পারে, অথবা তুমি তাকে অনুভূমিকভাবে করতেছো, এটাও হইতে পারে। তবে নর্মালি আমরা বিভব শক্তিটা উচ্চতার জন্য ব্যবহার করে থাকি নর্মালি, ঠিক আছে? তো ওইখানে অবস্থানের পরিবর্তনটা হচ্ছে মুখ্য বিষয়, এটা একটু মনে রাখতে হবে। তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞা গেল এইটা। এবার যদি আমরা বলি যান্ত্রিক শক্তির আবার দুইটা রূপ। যান্ত্রিক যান্ত্রিক শক্তির রূপ হচ্ছে কয়টা, দুইটা। এক হচ্ছে গতিশক্তি
আরেকটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে একটা হলো গতিশক্তি, আরেকটা হচ্ছে কি বিভব শক্তি। এই দুইটা হচ্ছে যান্ত্রিক শক্তির রূপান্তরের দুইটা প্রক্রিয়া বা দুইটা রূপ, ঠিক আছে। এবং এই দুইজনকে মিলেই হচ্ছে মূলত যান্ত্রিক শক্তি। তো তোমাদের মোটামুটি এই আইডিয়াটা আছে যে গতিশক্তি বিভব শক্তিগুলো কিভাবে কাজ করে। মূলত গতিশক্তি বিভব শক্তি পরস্পরের রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, ঠিক আছে কিনা। দেখবো যে কোনো সময় বস্তুর গতিশক্তি বাড়তেছে, তখন বিভব শক্তি কমতেছে। অর্থাৎ মোট শক্তিটা সবসময় কি থাকে, ধ্রুব থাকে। মোট শক্তির কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তো মোট শক্তিটা বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তির যেটা টোটাল এনার্জি, ওই এনার্জিটা তার মধ্যে দুইটা রূপে থাকতে পারে। তার একটা অংশ গতিশক্তি রূপে থাকতে পারে, আর একটা অংশ বিভব শক্তি রূপে থাকতে পারে। এবং বস্তুর অবস্থানের পরিবর্তন বা বস্তুর গতি অবস্থা বৃদ্ধি বা গতি অবস্থার পরিবর্তন, এগুলোর উপর নির্ভর করে তার গতিশক্তি আর বিভব শক্তি এগুলো কি হয়, পরস্পর রূপান্তরিত হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে এইটা হলো প্রাথমিক ধারণা যে শক্তি কি। শক্তির অনেকগুলো রূপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট, সেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর মধ্যে গতির কারণে বা তার গতিশীল অবস্থার কারণে এবং ভৌত অবস্থা বা অবস্থানের পরিবর্তন, এই এই পরিবর্তনগুলোর কারণে তার মধ্যে যে কাজ করার সামর্থ্যটা আসে বা সে কাজ করার জন্য যে শক্তিটা পায়, সেটাই হলো যান্ত্রিক শক্তি। আবার যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হলো গতিশক্তি আর একটা হলো কি বিভব শক্তি। একটা গতির কারণে পরিবর্তন হয় বা গতির কারণে চেঞ্জ হতে থাকে, আরেকটা অবস্থানের পরিবর্তনের উপর নির্ভর করে। এই দুইজনকে নিয়েই হচ্ছে কি মূলত যান্ত্রিক শক্তির যে পরিমাণ সেটা নির্ভর করে, ঠিক আছে। তো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট হচ্ছে এই দুইজনকে নিয়ে। আমরা গতিশক্তির সূত্র 9-10-ও দেখছি, বিভব শক্তিও দেখছি। তবে আমরা একটু দেখবো, যেমন গতিশক্তির সূত্র হাফ mv², তোমরা সবাই জানো যেটা হাফ mv² দিয়ে ম্যাথ করে আসছো। বাট এখানে একটু দেখার চেষ্টা করব যে হাফ mv² আসছে কেমনে। আমরা একটু যেহেতু এখন একটু উপরের লেভেলে আসছে, আমরা তো এখন 9-10-এ নাই। তো 9-10-এর মতো যদি মুখস্থ করে আমরা ডিরেক্টলি ম্যাথ করে দেই, এটা আসলে আমাদের লেভেলের সাথে যাবে না। তাহলে একটু বুঝে করো। তুমি তো এখন একটু তোমার লেভেল তো একটু ইমপ্রুভ হয়েছে, তুমি একটু উপরে উঠছো। তাহলে এখন তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেললে হাফ mv² ডিরেক্টলি করলে হবে না। আবার এখানে আরেকটা বিষয় আছে, হাফ mv² মূলত ধ্রুব বলের জন্য যেটা আমরা করি। অর্থাৎ বল প্রয়োগটা বা বলের মানটা যদি ধ্রুবক থাকে, তখন ধ্রুব বলের জন্য হাফ mv²। বাট আমরা তো এখানে পরিবর্তনশীল বলও তো দেখছি। অর্থাৎ কৃতকাজ সবসময় যে ধ্রুব বল দিয়ে হবে বিষয়টা এমন না, পরিবর্তনশীল বল দ্বারাও কি হইতে পারে, কৃতকাজ হইতে পারে। তো সেই ক্ষেত্রে ইকুয়েশনগুলো কেমন কেমন হবে আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা মোটামুটি এটা ছিল একটু থিওরিটিক্যাল পড়াশোনা, এটার আইডিয়া তোমাদের অলরেডি 9-10 থেকেই আছে। আমি তাও একটু সংজ্ঞাগুলো আরেকবার লিখাইছি। এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে আলোচনা করব। গতিশক্তি এবং বিভব শক্তি দুটোটাকে একটু আলাদা আলাদাভাবে দেখব। প্রথমে হচ্ছে আমরা গতিশক্তি দিয়ে শুরু করব। লিখো সবাই, এগুলো একটু খাতায় নোট করে রাখবা। প্রথমে হচ্ছে গতিশক্তি, এটাকে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বা কে দিয়ে তোমরা লিখতা, অনেক জায়গায় টি দিয়ে, অনেক বইয়ে হচ্ছে টি দিয়ে প্রকাশ করা হয়েছে, অনেক বইয়ে কে দিয়ে প্রকাশ করা হয়েছে, কাইনেটিক এনার্জি। তাহলে সংজ্ঞাটা প্রথমে একটু বলে ফেলি। বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে, বস্তু গতির কারণে যে শক্তি লাভ করে অথবা গতির কারণে কাজ করার সামর্থ্য অর্জন করে, যে কোনো একটা লিখলেই হবে। কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এটা হলো গতিশক্তির সংজ্ঞা, ঠিক আছে। এটা হলো গতিশক্তির কি সংজ্ঞা। বস্তু গতির কারণে যে শক্তিটা লাভ করে অথবা গতির কারণে যে কাজ করার সামর্থ্যটা লাভ করে, সেটাকেই বলা হয় তার কি গতি শক্তি। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি, আসো। আচ্ছা, মনে করো অ্যাম্বরের এটা একটা বস্তু,
এটা অ্যাম্বরের বস্তু, এখানে তার বেগ হচ্ছে কত ইউ, এবং সেই স্থির অবস্থায় আছে। নর্মালি আমরা ধরে নেই কোনো বস্তু হচ্ছে বল প্রয়োগের আগে স্থির অবস্থায় থাকে, বল প্রয়োগ করার কারণে আমরা বস্তুর মধ্যে কি পাই, গতিশীল একটা অবস্থা দেখতে পাই। আচ্ছা, তাহলে অ্যাম্বরের বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এবং এফ পরিমাণ বল প্রয়োগে সে কোথায় আসছে, এই অ্যাম্বরের বস্তুটা এখানে আসছে, তখন তার বেগ হবে কত ভি, তখন তার বেগ হবে কত ভি। এবং যেহেতু তুমি বল প্রয়োগ করছো, তার মানে বস্তুটা একটা কি করছে, ত্বরণে গতিশীল হয়েছে না। বল প্রয়োগ যেহেতু করছি, অবশ্যই বস্তুর মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে বা ত্বরণের সৃষ্টি হবে, এবং ওই ত্বরণে বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থান, আমরা যদি অবস্থানটাকে এস পরিমাণ দূরত্ব বলি, তাহলে ও এস পরিমাণ দূরত্ব কি করছে, অতিক্রম করছে। এটা হলো এস পরিমাণ দূরত্ব, এটা হচ্ছে তার সিনারিও। এখন তুমি চিন্তা করো, সংজ্ঞাটার সাথে মিলাও, গতির কারণে যে শক্তিটা লাভ করে তাকে বলা হয় কি, গতিশক্তি। এখন তুমি বস্তুর দুইটা পজিশনের কথা চিন্তা করো, অনেকগুলো পজিশন এখানে হয়, বস্তু তো আস্তে 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 করে এই পুরো পথটা অতিক্রম করে এখানে আসছে। বাট আমরা যদি তার আদি অবস্থান আর শেষ অবস্থানটাকে কল্পনা করি বা বিবেচনায় রাখি, তাহলে দেখো তো পরিবর্তনটা কীরকম। যখন সে আদি অবস্থানে ছিল, তখন যেহেতু তখনও পর্যন্ত বল প্রয়োগ করি নাই, তখন বল প্রয়োগ করা হয় নাই, তাহলে আদিবেগ শূন্য হবে নিশ্চয়ই, বল প্রয়োগের আগে বস্তু তো স্থির থাকবে। তাহলে ইউর মানটা আমরা কত ধরতে পারি, আমরা বলতে পারি আদি অবস্থানে ইউ হচ্ছে কত, শূন্য, যেহেতু বল প্রয়োগ হয় নাই, তাহলে আদিবেগটা কত হবে, শূন্য। এবার যখনই তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগের কারণে বস্তুর সরণ ঘটতেছে, এই যে বল প্রয়োগ করছো, বস্তু এদিক থেকে এদিকে যাওয়া শুরু করছে, মানে সরণ ঘটতেছে। তাহলে আমরা বলছিলাম না, বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল এবং সরণ এবং মধ্যবর্তী কোণ, এটার যে গুণফল সেটা হলো বস্তুর কৃতকাজ। তাহলে বস্তুর মধ্যে আমি একটা কি পাবো, আউটপুট পাবো, বস্তু থেকে একটা কৃতকাজ পাচ্ছি না। বস্তুকে বল প্রয়োগ করার কারণে যেহেতু তার সরণটা ঘটতেছে, তাহলে সরণ এবং বলের জন্য আমি একটা কি পাবো, কৃতকাজ পাবো। এখানে তো মধ্যবর্তী কোণ জিরো না, তাহলে কৃতকাজ তো পাবো একটা। তাহলে যেহেতু কৃতকাজ পাচ্ছি, মূলত আমরা একটু আগে পড়ে আসছিলাম, কাজ এবং শক্তি এটা পরস্পরের কি, পরিপূরক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, ভালো করে একটু মনোযোগ দিবে, হ্যাঁ বিষয়গুলো তোমরা জানো, তাও আমি একটু, অনেকের মনে হইতে পারে যে এগুলো তোমরা পড়ে আসছো, এগুলো তোমরা ভালো জানো, এগুলো আবার পড়ানোর দরকার কি। আমি ওভারঅল সবার জন্য বিষয়গুলো বলতেছি, যারা জানো না তারা একটু মনোযোগ সহকারে দেখবা, আর যারা জিনিসটা ভালো করে বুঝো, যারা জানো তারা একটু নিজেদের কনসেপ্টের সাথে মিলিয়ে নাও, একটু রিভিশন হয়ে যাক, ঠিক আছে, একটু খেয়াল করো। আচ্ছা, আমাকে সিলি একটা প্রশ্ন তোমরা উত্তর দাও, তোমরা নর্মালি চিন্তা করো, এই বস্তুটাতে বল প্রয়োগ যে হচ্ছে, এই বল প্রয়োগটা কি বস্তু নিজে করতেছে, না, বস্তু কিন্তু নিজে নিজেকে বল প্রয়োগ করতেছে না, বস্তুকে বল প্রয়োগ করতেছে কে, এজেন্ট। বস্তুকে বল প্রয়োগ কে করতেছে, এই যে এফ, যেটা এফ বল প্রয়োগ করতেছে কে, এফ বল যেটা প্রয়োগ করতেছে, এই প্রয়োগটা কে করতেছে, এটা করতেছে এজেন্ট। এজেন্ট মানে কারা, আমরা এর আগে এগুলো পড়ে আসছি। এজেন্ট মানে হচ্ছে, ধরো আমাকে চিন্তা করে নাও, আমি এই বস্তুটাকে কি করলাম, ঠেলা দিলাম ধরো, তাহলে এখানে এজেন্ট হচ্ছে কে, আমি বস্তুর উপর কি করছি, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে এজেন্ট কে, আমি। তাহলে এখানে এই এফ বলটা বস্তুর উপর যে কাজ করছে বা ক্রিয়া করছে, এটা এজেন্ট কর্তৃক প্রয়োগ হয়েছে, তাই না, ভালো করে বুঝবা। এখন যেহেতু এজেন্ট কর্তৃক এটা কাজ করতেছে, এই বস্তুটা স্মরণ করতেছে এবার আস্তে আস্তে এদিক থেকে এদিকে। এখন যে বল প্রয়োগ করছে, মূলত আমি তো বল প্রয়োগ করলাম, এজেন্ট, বা আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি ধরো, তাহলে আমার থেকে কি শক্তিটা খরচ হবে না, তাহলে এজেন্টের কাছ থেকে শক্তিটা কি হবে, কমে যাবে। এবং আমি যেটা বল প্রয়োগ করতেছি তার একটা বেনিফিট হচ্ছে, ও কি করতেছে, শক্তিটা লাভ করতেছে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে না, যে স্যার বস্তু যে শক্তিটা লাভ করতেছে, বা বস্তু যে কৃতকাজটা হচ্ছে বস্তুর, এই যে বস্তু স্মরণ ঘটতেছে, তার মানে তো আমি কৃতকাজ পাবো, এখান থেকে কাজের একটা মান পাবো, এই কাজের ভ্যালুটা আসতেছে কোত্থেকে, এটা মূলত আসতেছে এজেন্ট বল প্রয়োগের কারণে, এজেন্টের থেকে যে শক্তিটা খরচ হয়, ওই শক্তিটাই এই বস্তু কি করতেছে, লাভ করতেছে, এবং ওই শক্তিটার কারণেই ওর বেগের মানটা বাড়তেছে। ওই যে ত্বরণ, বল প্রয়োগের ফলে ত্বরণের ফলে বেগটা বাড়তেছে। তাহলে সব কিছুর পেছনে হচ্ছে কি, এজেন্টের যে বল বা এজেন্টের থেকে যে শক্তিটা খরচ হয়, ওই শক্তিটাই এই বস্তুর মধ্যে কি হচ্ছে, জমা হচ্ছে। ওই যে বললাম না, শক্তি হচ্ছে রূপান্তর, জাস্ট একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে, বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কনভার্ট হচ্ছে। তাইলে এজেন্ট থেকে, এই যে এজেন্ট থেকে বুঝবা শক্তি কি হচ্ছে,
খরচ হচ্ছে, শক্তি কি হচ্ছে, খরচ হচ্ছে কার থেকে, এজেন্ট থেকে, এবং ওই শক্তিটাই বস্তু কি করতেছে, লাভ করতেছে এবং তার মধ্যে গতির সঞ্চার করতেছে বা গতি বৃদ্ধি করতেছে। মূলত এজেন্টের থেকে যে শক্তিটা লস হয় ওইটাই তার গতিশক্তির মূল অংশ হিসেবে কাজ করে, বা তার গতিশক্তি মূলত এজেন্টের যে শক্তিটা খরচ হচ্ছে সেটা। কথা বুঝাইতে পারছি কিনা? যেমন এখানে একটা মাথায় একটু প্রশ্ন আসতে পারে না, যে বস্তু গতির কারণে যে শক্তি লাভ করবে, তো গতির কারণে, এই যে ভালো করে বুঝিও, গতির কারণে, এখন এই গতিটা নিজে নিজে তৈরি হবে? একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে ও কি নিজে নিজে গতিশীল হয়? না, অবশ্যই ওর উপর একটা বাহ্যিক ফোর্স কাজ করা লাগবে, যেটা হচ্ছে এজেন্ট কর্তৃক ফোর্সটা কাজ করবে, বস্তু নিজের উপর তো নিজে বল প্রয়োগ করবে না। তাহলে এজেন্ট যে কাজটা করতেছে ওই কাজের কারণে এজেন্টের থেকে শক্তি খরচ হচ্ছে। স্বাভাবিক বিষয়, তুমি একটা বস্তুকে যখন ঠেলবা তোমার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে না, তুমি আস্তে আস্তে একটু দুর্বল হয়ে পড়বা, কারণ তোমার থেকে এনার্জি কি হচ্ছে, খরচ হচ্ছে। তাহলে ওই এনার্জিটা যাচ্ছে কোথায়? ওই এনার্জিটা ওই বস্তুর মধ্যে গতির সঞ্চার করতেছে বা তার গতিশক্তি বৃদ্ধি করার জন্য ওই শক্তিটা কাজ করতেছে। তাহলে তোমার কাছ থেকে যে শক্তিটা খরচ হচ্ছে ওটা আসলে কোথাও যাচ্ছে না, ওটা এই বস্তুর মধ্যে কি হচ্ছে, জমা হচ্ছে, বা এই বস্তুর গতিশক্তির কি করতেছে, সঞ্চার করতেছে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? এটার আরেকটা উদাহরণ তোমাকে আমি বলি, তাহলে আরেকটু ভালো বুঝবা। ধরো এই বস্তুকে ঠেলে ঠেলে তুমি আস্তে আস্তে ঠেলে 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 এই পর্যন্ত নিয়ে আসছো, তাহলে এইখানে আনলে এই বস্তুর বেগটা এখন কি হবে না, জিরো আর থাকবে না, কারণ যেহেতু তুমি এতক্ষণ ধরে ঠেলছো, তুমি তো বল প্রয়োগ করে গেছো, ওই বল প্রয়োগের কারণে তোমার দিক থেকে শক্তি খরচ হয়েছে এবং ওর মধ্যে ত্বরণের কারণে বেগটা বৃদ্ধি পাইছে। এবার এই পয়েন্টে এসে যখন তুমি বল প্রয়োগটা বন্ধ করে দিবা, বস্তু কি এখানে এবার থেমে যাবে? না, কারণ তুমি যে এতক্ষণ ধরে ঠেলে ঠেলে তারা আনছো, বস্তুর ত্বরণের কারণে তার মধ্যে একটা বেগ আসছে, সে একটা গতিশক্তি পাইছে না, এখন ওই গতিশক্তি দিয়ে সেইখান থেকে সামনে কিছুটা অংশ নিজে নিজে কি করতে পারবে, এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তুমি যদি এই পয়েন্টে এসে এখানে যদি এফ বলটা কি করে দাও, বন্ধ করে দাও, আর বল প্রয়োগ না করো, তুমি তারা ঠেলতেছো না, তার মানে তুমি তো আর তাকে বল প্রয়োগ করতেছো না, তোমার দিক থেকে শক্তি আর খরচ হবে না এই পয়েন্টে। তো এখান থেকে বস্তু কি থেমে যাবে? না, বস্তু আরো সামনের দিকে কি করবে, কিছুটা দূরত্ব এগিয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই বস্তু যে সামনে এগিয়ে যাচ্ছে, একে তো এবার কেউ ঠেলতেছে না, কেউ বল প্রয়োগ করতেছে না, তাহলে ও আগাচ্ছে কিভাবে? তার উত্তর হচ্ছে, তুমি যে এতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছো সে তো অলরেডি ওই বল প্রয়োগের কারণে একটা বেগ লাভ করে ফেলছে, তার একটা বেগের মান এখন আছে। ওই বেগটা তো ইমিডিয়েট কি হবে না, জিরো হবে না। ওই বেগটা ইমিডিয়েট জিরো হবে না, বা এখানে যে পরিমাণ শক্তি এখন তার মধ্যে জমা হয়েছে ওই শক্তিটা ইমিডিয়েট জিরো হবে না। ওই শক্তিটা ব্যবহার করে সে নিজে নিজে কিছুটা পথ সামনে কি করবে, অতিক্রম করবে, এবং সামনে যদি ঘর্ষণ থাকে ঘর্ষণের কারণে তার শক্তিটা কমবে, কমতে 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 একটা সময় গিয়ে সে কি হবে, জিরো হবে। শক্তি কমা মানে এখানে মূলত তার বেগটাও কমে আসবে। শক্তি কমে যাওয়া মানে কি, বেগের মানটা আস্তে আস্তে কমে আসবে, কারণ বেগ গতিশক্তির সাথে রিলেটেড। আমরা একটু ইকুয়েশন দেখবো, বা আমাদের তো আইডিয়া আছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বস্তুর গতিশক্তি আর বেগ সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। পড়ছি না এগুলা? এই যেটা হলো বিষয়। তাহলে মনে রাখতে হবে, বস্তু গতির কারণে, এই যে লজিকটা অ্যাপ্লাই করা হয়েছে গতির কারণে, তাহলে এই গতিটা আসতেছে কোত্থেকে? এই গতি বস্তু নিজে নিজে লাভ করতেছে না, বস্তুকে এই গতিটা দিচ্ছে কে, এজেন্ট। এজেন্ট যে বল প্রয়োগ করতেছে, ফলে এজেন্টের শক্তি ক্ষয় হচ্ছে বা লস হচ্ছে, ওই শক্তিটাই ওই বস্তুর মধ্যে কি হয়, জমা হয়, এবং যতক্ষণ বল প্রয়োগ অব্যাহত থাকবে বস্তু ততক্ষণ শক্তিটা কি করবে, লাভ করবে। এভাবেই তার গতিশক্তির মানটা কি পায়, বৃদ্ধি পায়। কথা বুঝাইতে পারছি? এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে গতির কারণে বলতে এখানে মূলত ওই বাহ্যিক বল যে অ্যাপ্লাই করতেছে সে এজেন্টের শক্তিটাকে বোঝানো হচ্ছে। এজেন্টের শক্তিটাই বস্তুর মধ্যে কি করে, গতিশক্তির সঞ্চার করে বা গতিশক্তির মানটা বৃদ্ধি করে। ক্লিয়ার বিষয়টা? বুঝছে আশা করি, সংজ্ঞার ব্যাখ্যাটা বোঝা গেছে কিনা? এটাই। তাহলে ওই শক্তির কারণে বস্তু কি কাজ করার সামর্থ্য অর্জন করে। তো এজেন্ট যত বেশি বল প্রয়োগ করবে বস্তুর সরণও তত বেশি ঘটবে, ফলে বস্তুর কৃতকাজের মানও কি বাড়তে থাকবে। এটাকে বলে কাজ করার সামর্থ্য অর্জন করা বা কাজ করার মানটা বৃদ্ধি পাওয়া। তাহলে বল যত প্রয়োগ করবা তত বেশি শক্তি লস হবে এজেন্ট থেকে, বস্তু তত বেশি এনার্জি কি করবে, গেইন করবে, এবং কৃতকাজের মানটাও বাড়বে। বুঝতে পারছি? এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে, কাজ করার সামর্থ্য আরেকটা জায়গা থেকে হিসাব করে, তুমি যতক্ষণ ঠেলতেছো
ধর আমি তোমাকে যদি বলি এতটুক জায়গা পর্যন্ত হচ্ছে এজেন্ট বল প্রয়োগ করছে বা এজেন্ট এখান থেকে ঠেলে ঠেলে তার এখানে নিয়ে আসছে, তাহলে এইখানে বস্তু, তুমি বস্তুকে প্রিপেয়ার করতেছো, এখান পর্যন্ত বস্তু এখনো কি কাজ করার সামর্থ্যটা অর্জন করতেছে, সে এখনো কাজ করে নাই। অর্থাৎ এইখান থেকে এতটুক, এই যে কালো অংশ যেটা, এটা বস্তু দ্বারা কৃত কাজ না, এটা হলো এজেন্ট দ্বারা কৃত কাজ। কারণ এখানে বল প্রয়োগ কে করছে? এজেন্ট করছে। এখান থেকে ঠেলে ঠেলে বস্তু যে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে তো একটা কাজ হইছে, বাট এই কাজটা বস্তু করে নাই, এই কাজটা করছে কে? এজেন্ট। কারণ এই পথে এজেন্ট তাকে বল প্রয়োগ করে এখান থেকে এখানে নিয়ে আসছে। তো সে যে কাজ করার সামর্থ্য অর্জন করা বলছে, এটা কোথায় কাজ করবে? ও তো কাজ করে নাই, তাইলে তাহলে ওর কাজটা কই? বস্তু কাজ করবে কখন জানো? এইখান থেকে। এবার মনে করো এই পয়েন্টে তুমি আর বল প্রয়োগ করো নাই, তাহলে বল প্রয়োগ না করলে বস্তু কি থেমে যাচ্ছে? না, বস্তু কিন্তু আরো কিছুটা দূরত্ব সামনে যাবে। এবার আমাকে বলো তো, এই পয়েন্ট থেকে যে বস্তু সামনে যাচ্ছে, এখানে তো কেউ তাকে বল প্রয়োগ করে নাই, তাহলে বস্তু সামনে যাচ্ছে কেমনে? ওই আগের শক্তিটা, এজেন্টের যে শক্তিটা সে লাভ করছে সেটা দিয়েই তো সামনে যাচ্ছে, আমরা অলরেডি এটা বলছি। তাহলে এইখান থেকে যে কৃত কাজ, এই পয়েন্ট থেকে সামনে যে কৃত কাজটা তুমি হিসাব করবা, ওটা হলো এই যে বস্তুর কৃত কাজ। এখানে বস্তু নিজে কাজ করতেছে, কারণ এইখানে যে সরণটা ঘুরতেছে, এই সরণটা কেউ তাকে মানে বল প্রয়োগে সরণটা ঘুরতেছে না, ও নিজেই নিজেরকে কি করতেছে? সামনে নিয়ে যাচ্ছে। এখন নিজে নিজেকে কেমনে নিয়ে যায়? ওই যে এতক্ষণ পর্যন্ত তুমি যাকে ঠেলছো বা বল প্রয়োগ করছো, এতক্ষণ পর্যন্ত বল প্রয়োগের কারণে ওর মধ্যে কি হয়েছে? একটা শক্তি বা একটা গতিশক্তি কি করছে? সে লাভ করছে। ওই গতিশক্তিটা ব্যবহার করে এবার সে কি করবে? সামনে যাবে। তো গতিশক্তি যখন নিজেরটা ব্যবহার করে সামনে যাবে, ওটাকেই বলে তার কাজ করার সামর্থ্য। তাহলে এইখান থেকে সামনে যাইতে সে যে পরিমাণ কাজ করবে, ওই সামর্থ্যটাই তুমি তাকে এতটুকু পর্যন্ত কি করছো? অর্জন করাইছো। অর্থাৎ এতটুকু পর্যন্ত অংশে সে নিজে কাজ করে নাই, তুমি তাকে প্রিপেয়ার করছো পরের অংশে কাজ করার জন্য। এবার এতটুকু যাওয়ার পর তুমি যখন থেকে ছেড়ে দিছো, এবার সে নিজে নিজে কি করতেছে? সামনে এগিয়ে যাচ্ছে, তুমি আর বল প্রয়োগ করতেছো না। কথা বুঝাইতে পারছি? তো ও কাজ করবে মূলত এখান থেকে পরের অংশে, আর এতটুকু যে কৃত কাজ, সেটা হলো এজেন্ট দ্বারা কৃত কাজ বা তার উপর যে বল প্রয়োগ করছে তাকে দ্বারা কৃত কাজ। বুঝাইতে পারছি? মোটামুটি ডিটেলে বললাম জিনিসগুলোকে, ঠিক আছে? অনেকের কাছে একটু বোরিং মনে হইতে পারে, কারণ এই জিনিসটা অনেকেই জানো এইভাবে, বা যারা মানে পূর্বে পড়ছো, ডিটেলিং পড়ছো, তারা মোটামুটি এই জিনিসগুলো জানো। তবে আমার কথা হচ্ছে, এই বেসিকগুলো যদি তুমি একদম রুট লেভেল থেকে না জানো, তোমার অ্যাডমিশনে কি এগুলো প্রবলেম হবে। কারণ অ্যাডমিশনে পুরো প্রস্তুতিটা নির্ভর করে তোমার বেসিক কতটা স্ট্রং, বুঝতে পারছো? তুমি ম্যাথ কত ভালো পারো সেটা ডিপেন্ড করবে না কখন, এটা মনে রাখবা। তোমরা এই জিনিসগুলো অ্যাডমিশনে খুব ভালো করে উপলব্ধি করবা যে তোমার বেসিকের দুর্বলতাটা কোথায়। তুমি একাডেমিক এটা খুব ভালো মানে বুঝতে পারবা না, কারণ একাডেমিকের যে প্রিপারেশন বা একাডেমিকে যে পরিমাণ প্রশ্ন করে, ওটা তোমার বেসিক খুব স্ট্রং না হইলেও তুমি মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারবা। কারণ বোর্ড এক্সামগুলোতে লিমিটেড কিছু টপিক থেকে কোয়েশ্চেন করে, তুমি জানো যে ওগুলো থেকে আসবে। সো ওই টপিকগুলো কেন্দ্রিক পড়াশোনা করলে তুমি একাডেমিকে ভালো করতে পারবা, এটাতে কোনো বাহাদুরি নাই। কিন্তু অ্যাডমিশন এটা যেমন তেমন বিষয় নয়। এখানে যদি তোমার একটা চ্যাপ্টারের বেসিক একেবারে সুন্দর মতো ডেভেলপ করা না থাকে, তুমি মানে, কারণ অ্যাডমিশনে কোয়েশ্চেন কোত্থেকে আসবে তুমি জানো না, কোন টপিক থেকে করবে। সো বেসিক যারা জানবে না, তারা অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করতে গেলে প্রবলেমে পড়বে। এই জন্য জিনিসগুলো একটু ডিটেল, যত ডিটেলিংয়ে পড়া সম্ভব একাডেমিকে সেটা পড়ার চেষ্টা করবা। কারণ অ্যাডমিশনে তুমি ওই টাইম পাবা না যে তুমি বেসিক পড়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে এক্সাম দিবা, এই সুযোগ তুমি ওখানে পাবা না, সময় খুব কম। এই জন্য একাডেমিকটাকে ভালোভাবে ব্যবহার করবা বেসিক ডেভেলপমেন্টের জন্য। বুঝাতে পারছি? চলো তাহলে আমরা এবার একটু ইকুয়েশনটা দেখি। আচ্ছা, এবার দেখো একটু বলি, আমরা যদি আবার একটু হিসাব করি, এখানে চিত্রটা তো মুছে দিলাম। আচ্ছা, অ্যাম্বরের বস্তু, এখানে ইউ ছিল, এখানে চলে আসছে সে, এটাও অ্যাম্বরের বস্তু সেম, এখানে বেগ হচ্ছে ভি, আর এই দূরত্বটা হলো কি? এস পরিমাণ, এবং মাঝখানে ত্বরণে গেছে, কারণ কি? এজেন্ট বল প্রয়োগ করছে বলে। ঠিক আছে না? এবার আসো, এখন আমরা তো বলছি মূলত এজেন্ট যে পরিমাণ কাজটা করবে, ওই কাজটাই তার মধ্যে কি শক্তি হিসেবে জমা থাকবে। তো এই কথাটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, মানে এখান থেকে এই লাইনটা কি লেখা যায় কিনা দেখো তো। এজেন্টের কৃত কাজ ইকুয়াল টু বস্তুর গতিশক্তি, বা বস্তুর গতিশক্তি লিখে আমরা, বস্তুর গতিশক্তি।
দেখো তো কথাটা কারেক্ট না? কারণ বস্তু এইখানে কি করবে, গতিশক্তিটা লাভ করবে। এটা যদি তার শেষ পয়েন্ট হয়, আমরা ধরলাম এটা তার শেষ, মানে এইখান থেকে এতটুকু পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এটা হলো বল প্রয়োগের সর্বশেষ পজিশন। এখান থেকে আর সামনে বল প্রয়োগ করা হয় নাই, তাহলে এইখান থেকে বল প্রয়োগ করার কারণে আস্তে 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 বস্তুর গতিশক্তিটা বাড়বে, এবং বাড়তে বাড়তে এখানে সবচেয়ে বেশি হবে, কারণ এখান পর্যন্ত যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, এরপর আর করা হয় নাই। তাহলে এইবার এজেন্ট যতটুকু কাজ করতেছে, এই বস্তুটাকে এখানে নিয়ে গেছে কে? এজেন্ট ঠেলে ঠেলে বা বল প্রয়োগ করে নিয়ে গেছে। তাহলে এজেন্টের দিক থেকে কি হচ্ছে, শক্তি খরচ হচ্ছে, বা এজেন্ট কাজ করতেছে, ওই কাজটাই তার মধ্যে শক্তি হিসেবে কি হচ্ছে, জমা হচ্ছে না? বিষয়টা এমন তো। তাহলে আমরা যদি হিসাব করি, এখানে দেখো তো এজেন্টের কৃত কাজ ডাব্লিউ, আর গতিশক্তিকে যদি আমরা ই কে বলি, যেহেতু আমরা গতিশক্তি বের করতে চাই, আমরা এটাকে ই কে বললাম। আচ্ছা, আমরা ই কে বের করতে চাই কোত্থেকে? এজেন্টের কৃত কাজ থেকে। এবার আসো, কৃত কাজের ফর্মুলা কি? এফ এস কস থিটা ইকুয়াল টু ই কে। পড়ছি এটা ভালো মতো? এখন দেখো তো এখানে কস থিটার মান, থিটা কত হবে? 0 হবে না? থিটা কেন 0 হবে? অনেকে এটা জানো, বা যারা জানো না বুঝতেছো একটু বলি। থিটাকে আমরা কিভাবে হিসাব করতাম? বলের দিক এবং সরণের দিক, বল এবং সরণের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে এখানে থিটা। তাহলে এজেন্ট কোন দিকে বল প্রয়োগ করছে? এদিকে না? এই যে বস্তু এদিক থেকে এদিকে গেছে, তাহলে এজেন্ট বল প্রয়োগ করছে কোন বরাবর? এই বরাবর। তো বস্তুর সরণও কোন বরাবর ঘুরছে? দেখো, বল যেদিকে প্রয়োগ করছো বস্তুও তো সেদিকেই গেছে, তাহলে বল এবং সরণ একই দিকে যদি কাজ করে, থিটার মানটা কত হবে? 0 হবে না? পড়ছি তো আমরা এগুলা। তাহলে থিটার মান যদি 0 হয়, কস 0-র ভ্যালু হচ্ছে 1। কস 0-র ভ্যালু কত? 1। তাহলে ইকেটাকে একটু এই পাশে লিখতেছি, তাহলে হয়ে যাবে এটা কত? এফএস কস থিটা কস 0, কস 0-র মান হচ্ছে 1 এফএস। এবার এখানে যদি আমরা হিসাব করি, এফ ইকুয়াল টু কি লেখা যায়? এম এ ইন্টু এস লেখা যায়। অর্থাৎ এখানে এফটা তো একটা ধ্রুব বল হিসেবে চিন্তা করতেছি আমরা। একটু মনে রাখবা, এই ইকুয়েশনে এফ কিন্তু একটা ধ্রুব বল, আমরা এই হিসাব করে ধরতেছি এটা। এফ কি বল? ধ্রুব বল। এই জন্য আমরা এফ ইকুয়াল টু এম এর সূত্রটা ইউজ করতে পারছি। ধ্রুব বল যদি না হতো, বল যদি পরিবর্তনশীল হয়, তখন তুমি এফ ইকুয়াল টু এম এ বসাইতে পারবে না, কারণ এখানে ত্বরণের মানটা তখন ফিক্সড করা থাকবে না, কারণ বল যদি চেঞ্জ হয়, ত্বরণও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমরা এফটাকে ধ্রুব বল ধরে ইকুয়েশনটা রেডি করতেছি, এফ এর জায়গায় এম এটা বসানো যায়। বুঝছি? তো পরিবর্তনশীল বলের জন্য কি করব এটাও দেখবে একটু পরে আমরা। আচ্ছা, এবার আসো তোমাদেরকে একটা বিষয় বলি। যেহেতু এটা ধ্রুব বলের কনসেপ্ট, বা এফ আমরা ধ্রুব বল ধরে নিছি, আমরা দেখো তো গতিতে এই সূত্রগুলো পড়ছিলাম না? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as পড়ছিলাম। এবং যেহেতু তুমি বল প্রয়োগে বস্তুকে গতিশীল করছো, তার মানে কি এ আদি বেগটা কত হবে? 0 হবে না? কারণ বল প্রয়োগে যখন কোনো বস্তুকে গতিশীল করা হয়, তাহলে তার আদি অবস্থা কি থাকে? স্থির থাকে। তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা লিখতে পারি। এবার এখান থেকে দেখো তো as ইকুয়াল টু এটা লেখা যায় কিনা? এখানে as লিখলাম, তাহলে 2টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। এই জিনিসটা কি বুঝছো সবাই? তাহলে as এর ভ্যালু কত? ভি স্কোয়ার বাই 2। এটা কেন বের করছি? এই যে দেখো, তুমি as কে এখন রিপ্লেস করে ফেলতে পারবা। অর্থাৎ আমরা যদি এখন as কে রিপ্লেস করি, তাহলে m যেটা আছে বসে যাবে, as এর জায়গায় বসবে কত? ভি স্কোয়ার বাই 2। তো এই জিনিসটাকে এমনি লেখা যায় ই কে ইকুয়াল টু, হাফটা যদি সামনে চলে আসে, এম ভি স্কোয়ার। যে সূত্রটা তোমরা সারা জীবন দেখে দেখে আসছো, এই যে এটা হলো এইভাবে আসছে, এটা হলো তার প্রতিপাদক, যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। 9-10 তো প্রচুর ম্যাথ করছো একেবারে, তাই না? এটা দিয়ে প্রচুর ম্যাথ ছিল কাজ ক্ষমতাতে। তাহলে এই যে সূত্রটা আসছে কেমনে, এই সূত্রের প্রতিপাদন হচ্ছে এটা, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইটা, এই প্রতিপাদনের বেলায় আমরা একটা কন্ডিশন কনসিডার করছি, সেটা হলো যে এফটা প্রয়োগ করা হয়েছে, এজেন্টের যেটা বল, সে বলটা কি বল? ধ্রুব বল। এবং ধ্রুব বলের জন্য এফটাকে তুমি এম এ দিয়ে কনসিডার করছো, তাহলে এস এর পরিবর্তে তুমি কি করছো? এই ভি স্কোয়ার বাই 2 ভ্যালুটা বসায় একটা ইকুয়েশন রেডি করছো, যেখানে ইকের ইকুয়েশন বা মান পাওয়া গেছে হাফ এম ভি স্কোয়ার। বলো, জিনিসটা বুঝছো? এটা কিন্তু গতিশক্তির সূত্র। এটা কখন? ধ্রুব বলের জন্য। তখন তুমি বলো, স্যার পরিবর্তনশীল বল হইলে কি সূত্র চেঞ্জ হয়ে যাবে? না, তখনও সূত্র হাফ এম ভি স্কোয়ারই থাকবে। তখনও সূত্র কি থাকবে? হাফ এম ভি স্কোয়ারই থাকবে। এখন যেরকম হাফ এম ভি স্কোয়ার, তখনও হাফ এম ভি স্কোয়ারই থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে, তুমি ধ্রুব বলের বেলায় এফ ইকুয়াল টু এম এ ইউজ করতে পারো, কিন্তু পরিবর্তনশীল বলে এফ ইকুয়াল টু এম এ ইউজ করা যায় না।
এবং পরিবর্তনশীল বল কেন যায় না, পরিবর্তনশীল বল কি, এগুলো আমরা একদম প্রথম লেকচার যেটা কাজ ক্ষমতা সেটাতে আমরা ডিটেল আলোচনা করছি। যারা বুঝতেছো না বা দেখো না এই জিনিসটা তারা একটু দেখে নিবা লেকচার 1টা। আর যারা ধারাবাহিকভাবে সবগুলো করছো তারা মোটামুটি ধ্রুব বল আর পরিবর্তনশীল বলের পার্থক্যটা নিশ্চয়ই জানো তোমরা। আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো আমাদের মূল ইকুয়েশন ধ্রুব বলের জন্য। আচ্ছা তাহলে আমি একটু এই পাশ মুছে দিচ্ছি, আমি তোমাদেরকে এবার একটু পরিবর্তনশীল বলেরটা একটু দেখাই। আচ্ছা একটু দেখো না, একই পরিবর্তনশীল, এখানে কঠিনভাবে নেওয়ার কোনো কিছু নাই, ইজি ম্যাথ একই। তাহলে এবার এফ পরিবর্তনশীল বল হলে, এফ যদি কি হয় পরিবর্তনশীল বল হয়, তখন আমরা কৃতকাজ কিভাবে বের করতে পারি। আমরা কৃতকাজের ফর্মুলা নিশ্চয়ই পড়ছিলাম, তখন ইন্টিগ্রেশন করে বের করতে হয়। তো ইন্টিগ্রেশন শুনলে এখন আবার মাথাটা গরম হয়ে যাবে তোমাদের। তো আমরা তো অলরেডি ইন্টিগ্রেশন করে করে তোমাদেরকে আসছি না। আমি লেকচার 1 থেকে কিন্তু কয়েকটা ইন্টিগ্রেশন দিয়ে প্রতিপাদন দেখাইছি, ওগুলা কি খুব বেশি কঠিন লাগছে? আমরা ইন্টিগ্রেশন মানে পুরো ইন্টিগ্রেশন তো করতেছি না, যতটুকু দরকার ছোট্ট একটা অংশকে আমরা কি করি, ইন্টিগ্রেট করে ভ্যালুটা বের করি। কারণ পরিবর্তনশীল সকল রাশির জন্যই ইন্টিগ্রেশনই একমাত্র সমাধান সূত্রগুলোর প্রতিপাদন করার ক্ষেত্রে আমরা দেখছিলাম। একটু দেখো, আশা করি কঠিন মনে হবে না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু কি ডিএক্স ছিল, এটা ছিল ফর্মুলা। এটাই আসলে এই যে তুমি এখানে এফ এস কস থিটা লিখছো না, এটা কিন্তু এই সূত্রটাই। আমি কস থিটা লিখি নাই কেন, কারণ এখানেও থিটার মানটা জিরোই হবে, কারণ বস্তুর বলের ডিরেকশন এবং সরণের ডিরেকশনটা সেম। মূলত এফ ইন্টু ডিএক্স যে কথা, এফ এস এটা একই কথা। এখানে এস এর জায়গায় আমি ডিএক্স নিচ্ছি, কারণ ইন্টিগ্রেশন করা হয় একটা ক্ষুদ্র রাশিকে বিবেচনা করে। একটা ক্ষুদ্র রাশির ইন্টিগ্রেশন করার মাধ্যমে তুমি টোটাল রাশিটা পেয়ে যাবা। এখানে এস হচ্ছে সম্পূর্ণ দূরত্ব বা সম্পূর্ণ সরণ। তা আমরা এখানে তো ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করে কাকে, ছোট্ট অংশকে। ওই ছোট্ট অংশকে ইন্টিগ্রেশনের মাধ্যমে টোটাল অংশটাকে বের করা হয়। তো ডিএক্স কি টোটাল অংশ না, সম্পূর্ণ দূরত্ব যদি এস হয়, এস মানে সম্পূর্ণ দূরত্ব মনে করো এস। আমি তোমাকে একটু বলি, এখানে একটু দেখো, এই যে মনে করো এতটুক দূরত্ব, এটা হলো কি এস। তাহলে এই টোটাল দূরত্বটাকে আমরা ইন্টিগ্রেট করব না, ইন্টিগ্রেট করে ছোট্ট একটা অংশকে। তাহলে এই যে মনে করো একটুক অংশ, ধরো কথার কথা এই যে একটুক, এটাকে বলে ডি এক্স। মানে ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন কার, এক্স এর। আর এক্স মানে হচ্ছে সরণ, এক্স মানে কি সরণ বোঝাচ্ছে, মানে সরণের ক্ষুদ্র পরিবর্তন। এটাকে তুমি কি করতেছো, ইন্টিগ্রেট করতেছো এই যে সরণের সাপেক্ষে। বুঝতে পারছি, এই জন্য ডিএক্স ইউজ করা হয়েছে। মানে এস না বসাই কেন ডিএক্স বসাইছি, এটা হচ্ছে তার কি হিসাব। বুঝাইতে পারছি নিশ্চয়ই, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আসো একটু বুঝাই তোমাদেরকে। এটা তো আশা করি বুঝছো এফ ইন্টু ডিএক্স কেন বসছে, বা একটু যদি যারা নতুন এই লেকচারটা যারা দেখতেছো প্রথম লেকচার দেখো নাই, তারা একটু লেকচার 1টা দেখে আসবা। ওইখানে আমি কিন্তু পরিবর্তনশীল বলটা আরো ডিটেলে বুঝাইছিলাম, ইন্টিগ্রেশন কেন করতেছি, কিভাবে করতেছি এটা। আচ্ছা ডাব্লিউ ইকুয়াল টু এখন লেখা যায় এফ ইকুয়াল টু এম এ ডিএক্স। এখন অনেকেই বলবা যে স্যার আপনি এটা কেমন লিখছেন, এফ তো স্যার পরিবর্তনশীল বল, তো এফ যদি পরিবর্তনশীল বল হয় এফ ইকুয়াল টু এম, এটা লিখছেন কেমনে? আপনি তো এখন বলছেন স্যার এটা ধ্রুব বল ছিল, এফ যদি ধ্রুব বল হয় তাহলে আমি এফ ইকুয়াল টু কি লিখতে পারবো, এম এ লিখতে পারবো। তো এখন এফ তো এখানে পরিবর্তনশীল বল, তাহলে আমি এফ ইকুয়াল টু এম এ কেন লিখলাম? এটা আসলে এম এ যে লিখছি এখানে এটাও পরিবর্তনশীল, আমরা সেটাকে এখন একটু তোমাদের দেখাবো। আচ্ছা যারা মোটামুটি বেসিকটা জানো তারা এই জিনিসটা পড়ছো কিনা দেখো তো। ডিডিটি অফ এক্স ইকুয়াল টু ভি ছিল, আর ডিডিটি অফ ভি ইকুয়াল টু কি ছিল, এ ছিল। এই জিনিসটা পড়ছো না সবাই? এটা অন্তরীকরণের বেসিক ছিল, বা 9-10ও মোটামুটি তোমরা এই জিনিসটা পড়ছো। যাদের হালকা পাতলা আইডিয়া আছে তারা এই জিনিসটা পড়ে আসছো, তাই না? এখন দেখো তো, এই যে ভালো করে দেখবা, এটাকে আমরা রিপ্লেস করব কিভাবে, ডিডিটি অফ ভি, এটাকে যদি এ বলা হয় তাহলে দেখো তো এখানে এটা লেখা যায় কিনা, ডিডিটি, এটা থাকলো ডিভি, একটু চেঞ্জ করে এটা কেমন লেখা যায় কিনা, ডিএক্স। আচ্ছা একটু দাঁড়াও, এই জিনিসটা এভাবে না, তোমাদেরকে এখানে দেখাই। আচ্ছা এটা তো তোমরা মোটামুটি দেখছো, তাহলে আমি এখানে এটা একটু মুছে দিচ্ছি। দাঁড়াও দেখো, এ ইকুয়াল টু এটা লেখা গেছে ডিডিটি অফ ভি। দেখো দেখুন এটা লেখা যায় কিনা, এই যে উপরে ডিভিটাকে আমি এখানে লিখলাম, আর ডিটি যেটা
সেটা এখানে লিখতেছি, ভালো করে বুঝবা। আমি এই একটা অংশকে দুইটা অংশে কনভার্ট করে দিচ্ছি, ডিভি লিখলাম এইখানে আর ডিটি লিখলাম কোথায়, এখানে। এবার উপরে আমি এখানে একটা ডিএক্স আর নিচেও কি আনলাম, ডিএক্স। আমি ডিএক্সটা ইচ্ছা করে আনছি, যারা দেখো কাটাকাটি করলে কিন্তু আবার ডিএক্স ডিএক্স চলে যাচ্ছে, তাহলে ডিএক্স ডিএক্স যদি কাটাকাটি হয়ে যায় তাহলে ডিভি ডিভাইডেড বাই কি বসবে, ডিটি বসবে না, বুঝতে পারছো? তাহলে আবার আগের রাশিটা আসতেছে। এটা কেন করতেছি, এটাকে এখন কি লিখতে পারবো তোমাকে আমি বলি। দেখো ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি এটা কি বেগের সূত্র না? এই যে সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ করতেছো, তাহলে এটার পরিবর্তে লেখা যায় কি, এটার পরিবর্তে লেখা যায় বেগ। আর এটা যেমন ছিল ডিভি ডিএক্স, এটা বসে গেল, কথা বুঝতে পারছি? এই যে দেখো এটার পরিবর্তে লিখলাম বেগ, আর ডিভি ডিভাইডেড বাই ডিএক্স যেমন ছিল তেমন বসে গেছে ডিডিটিএক্স অফ বা ডিডিএক্স অফ ভি। তাহলে মূলত আমরা এখন এর যেটা মান সেটা এখান থেকে কি করে দিব, রিপ্লেস করে দিব। এটা কিন্তু পরিবর্তনশীল, এটা কিন্তু কি না, ফিক্সড না। এখন যারা এখানে প্রশ্ন উঠাইছিল যে স্যার এফ তো পরিবর্তনশীল বল, তো এফ যদি পরিবর্তনশীল বল হয় আমরা এফ ইকুয়াল টু এম এ কীভাবে লিখব? এখানে এফ ইকুয়াল টু এম এ যেটা লিখতেছি একে কিন্তু আমরা ডিরেক্টলি বসাচ্ছি না, একে কিভাবে বসাচ্ছি, পরিবর্তনশীল রূপেই বসাচ্ছি। এখানে এর মানটা এক্স এর উপর কি নির্ভরশীল বা বেগের উপর কি নির্ভরশীল। তাহলে এখানে দেখো এই যে এর মান যেটা সেটা যদি আমরা এখন বসাই, এম আছে, এর ভ্যালু বসবে কত, ডিভি, এখানে ডিএক্স ইন্টু কত ভি, সাথে আছে কি ডিএক্স। এবার এই ডিএক্স ডিএক্স কি কাটা, ডিএক্স ডিএক্স কাটা। তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু এম তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কখনো কি করা যায় না, ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে এম কোথায় চলে আসলো, বাইরে। এম যদি বাইরে চলে আসে এই যে ভি ইন্টু কি ডিভি, তাহলে ভি কে ডিভির সাপেক্ষে কি করতেছ, যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করতেছো। তাহলে এটা নিশ্চয়ই আমরা পড়ছিলাম, এটার ফর্মুলাটা হবে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর যেটা ফর্মুলা, এখানে ভি এর পাওয়ার তো 1, তাহলে এটাকে আমরা লেখা যায় ভি কে যদি আমরা যোগজীকরণ করি তাহলে ভি স্কোয়ার বাই কত হয়, 2 হয়। আর এটার লিমিট হবে আদি বেগ থেকে শেষ বেগ, অর্থাৎ আমরা তো বেগের কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, তো লিমিটটাও কার বসবে, বেগের জন্যই লিমিটটা বসবে। তাহলে এখানে বেগের কনসেপ্ট হচ্ছে আদি বেগ হচ্ছে ইউ, মানে আদি বেগ থেকে শেষ বেগ এই রেঞ্জের মধ্যেই তো তুমি ইন্টিগ্রেশনটা করবা। তাহলে এখানে লোয়ার লিমিট হবে আদি বেগ, আপার লিমিট হবে কে শেষ বেগ। তাহলে এখানে হচ্ছে ইউ আর এখানে হচ্ছে কে ভি। তো বল প্রয়োগের বেলায় আমরা জানি আদি বেগ 0, তাহলে ইউ যদি 0 হয়ে যায় শুধু কে বসবে, ভি বসবে না, তখন ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার বাই কত হয়, 2 হয়। অর্থাৎ তুমি আপার লিমিটটা ভি এর জায়গাতেই বসাই দিছো। তাহলে আপার লিমিটটা যদি আমি এখানে বসাই দেই, ভি এর স্থানে ভি তো বসবে, এই যে এখানে চলক কোনটা, চলক হচ্ছে ভি, তাহলে আপার লিমিটও ভি, ভি কে যদি ভি এর স্থানে বসাই দাও তাহলে একই থাকবে না ভ্যালুটা। সো এটাকে কি লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল টু যে দেখো এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, এটাকে লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই যে দেখছো একই সূত্র, অর্থাৎ ইকের ভ্যালু যেটা পাইছি ধ্রুব বলের জন্য যেটা সূত্র, পরিবর্তনশীল বলের জন্য একই সূত্র, সূত্রের কোনো কি নাই, পরিবর্তন নাই। অর্থাৎ এখানেও সূত্র হাফ এম ভি স্কোয়ার, এখানেও ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি বলবা স্যার দুইটাই যদি হাফ এম ভি স্কোয়ার হয় এত কিছু করার দরকার কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে দরকার নাই। তুমি যদি চাও এই জিনিসটা না পড়ে শুধু হাফ এম ভি স্কোয়ার দিয়ে ম্যাথ করতে পারবা, কিন্তু প্রবলেম হচ্ছে তুমি পার্থক্যটা বুঝলা না। অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার যে মনে করো এই বিষয়গুলো না জেনে শুধু এতটুকু মুখস্থ করছে যে গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, সে কিন্তু এটা বুঝবে না যে এখানে পরিবর্তনশীল বল বা ধ্রুব বল দুইটার বিষয় আছে। যদিও ফর্মুলাটা দুই জায়গাতেই সেম, কিন্তু এটা সেম মানে এমন না টপিক ভিন্ন। পরিবর্তনশীল বলের জন্য আমরা যেমনি করে হিসাব করছি, ধ্রুব বলের জন্য কিন্তু ওইভাবে হিসাবটা করি নাই, এখানে দুইটার প্রতিপাদনটা ভিন্ন। তো এটা আশা করি খুব বেশি কঠিন লাগার কথা না। যোগজীকরণ হয়তো একটু প্যারা দিবে, যেমন এই জিনিসটা তোমরা বুঝবা সহজে, যাদের একটু প্যারা লাগতেছে তাদের লাগবে হচ্ছে এটা। কারণ কি ওই যে যোগজীকরণ জিনিসটাকে অনেকে পড়ে নাই বা অনেকে এটা মাথার মধ্যে ভাবে সেট করে রাখছে এটা কঠিন, এটা আমি পারবো না, যার কারণে একটু কি লাগতে পারে, এটা ডিফিকাল্ট মনে হইতে পারে। সো একটু বলবো ধৈর্য ধরে যদি জিনিসটা বুঝো, এখানে কঠিন লাগার কোনো কিছু নাই। অর্থাৎ এফ এর পরিবর্তে আমরা এম এ বসাইছি, তো এম এ কেন বসাইছি, কারণ পরিবর্তনশীল বলতে এম এ বসে না, তো এটাকে রিপ্লেস করতে হবে। এম তো কনস্ট্যান্ট, এম এর কোনো ভূমিকা নাই, এটাকে
ওই আমরা যোগজীকরণের ফরম্যাটে বসাইছি, মূলত পরিবর্তনশীল আকারেই বসাইছি। এই যে কিভাবে আসছে সেটা এখানে করে দেখাইলাম। এর ভ্যালুটা রিপ্লেস করছি ভি দিয়ে, এরপরে মূলত ভিকে কি করছি, ইন্টিগ্রেট করছি। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয়, ফর্মুলা হচ্ছে কি, ওই পাওয়ারটা, বা একটু ফর্মুলাটা বলে দিই। ফর্মুলাটা এরকম ছিল না, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি ইন্টিগ্রেট করো উপরে বসবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে বসবে কত, এন প্লাস ওয়ান। মূলত এটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো পাওয়ার যদি 1 হয়, 1 প্লাস 1 মানে 2 হয়ে যাবে, এই যে ভি স্কয়ার হয়ে গেছে। এবার পাওয়ার যেটা, ওই পাওয়ার দিয়ে ভাগ করে দিবা, ওই যে 2 দিয়ে আবার ভাগ করে দিছি, এটা সেম কনসেপ্টই অ্যাপ্লাই হয়েছে। এরপরে জাস্ট আপার লিমিটটা বসাইছি। লোয়ার লিমিট কেন বসাই নাই, কারণ আদি বেগ তো শূন্য থাকে, শূন্যকে বসানোর দরকার হয় না, এই জন্য আমরা লোয়ার লিমিটটা বসাই। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত গতিশক্তির কনসেপ্ট, ঠিক আছে। অর্থাৎ গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ারই বসবে। এটা ধ্রুব বল হইল হাফ এম ভি স্কোয়ার, পরিবর্তনশীল বল হইল হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারছি এটা। তবে অনেক সময় আমরা ম্যাথ করব, বা বিভিন্ন অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসছে, একাডেমিকে কঠিন করে না, একাডেমিকে সহজ ম্যাথগুলাই দেয়। আমরা এই লেকচার একাডেমিক শেষ করার পরে আমরা অ্যাডমিশন রিলেটেড 2টা লেকচার রাখবো, অ্যাডমিশনের ম্যাথগুলো সলভ করবো, এরকম 2টা লেকচার থাকবে। ওইখানে তোমরা দেখবা এই যে পরিবর্তনশীল বল দিয়ে যখন আমাদেরকে বিভিন্ন রাশিমালাগুলো বের করতে দিবে, তখন কিন্তু আমরা এরকম ডিরেক্ট ফর্মুলা দিয়ে পারবো না, আমাদেরকে ইন্টিগ্রেশন করে বা ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করে কি করা লাগবে, ওই ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। ভয় পাওয়ার দরকার নেই, আমরা যখন করব এগুলা প্রথমবার, এখনো দেখো নাই তো এই জন্য কঠিন লাগতেছে, যখন তুমি একবার দেখে বুঝে করবা আশা করি সহজ হয়ে যাবে। তাহলে এটা ছিল গতিশক্তির কথাবার্তা। এবার আমরা একটু যাব বিভব শক্তিতে। আমাদের আজকের বেসিক লেকচার যেটা, এই বেসিকের হচ্ছে লাস্ট পার্ট হলো কি, বিভব শক্তি। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি বা ইপি, তোমরা অনেকে ইপি অথবা ভি দিয়ে ওইটাকে কি করছো, প্রকাশ করছো, 9, 10 এগুলো করছো। আচ্ছা আমি প্রথমে সংজ্ঞাটা একটু বলে দেই। কোনো বস্তুর ভৌত অবস্থা বা অবস্থানের, মূলত অবস্থানটাই ম্যাটার করে এখানে। কোন বস্তুর ভৌত অবস্থা বা অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। এটা মনে রাখবা। তাইলে বিভব শক্তি হচ্ছে মূলত বস্তুর অবস্থানের পরিবর্তনের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি ওই বস্তুর অবস্থানকে চেঞ্জ করার কারণে, এখানেও চেঞ্জটা কে করবে, এজেন্টই করবে। এখানেও চেঞ্জ কে করবে, বস্তু তো নিজে নিজে তার অবস্থানের পরিবর্তন করবে না, এখানে মূলত বস্তু নিজের অবস্থানটা পরিবর্তন করবে মূলত এজেন্টের মাধ্যমে। এজেন্ট যেমন মনে করো কথার কথা, এই যে বস্তু আমার হাতের উপর এই ক্যালকুলেটরটা আছে, এটার অবস্থান এখন এখানে, যদি বা টেবিল এখানে ছিল, মনে করো টেবিল আছে, তো টেবিল থেকে মনে করো আমি তাকে এখানে তুলে রাখছি, বা এই যে মনে করো 2 মিটার উপরে আমি তাকে উঠাইছি, ধরো কথার কথা। এই যে 2 মিটার সে উপরেটা উঠছে, এটা কেউ নিজে নিজে উঠছে, ও নিজে নিজে উঠে নাই, আমি ওকে 2 মিটার উচ্চতায় কি করছি, উঠিয়ে রাখছি, বা 2 মিটার উচ্চতায় এভাবে রেখে দিচ্ছি। তাহলে এখানে আমি হলাম এজেন্ট, আমি তার অবস্থানের কি করছি, পরিবর্তন করছি। এবং মূলত বিভব শক্তিতে অবস্থানের পরিবর্তনটা তলের সাপেক্ষে চিন্তা করা হয়, মানে তুমি কোন তলের সাপেক্ষে তার অবস্থানটা নির্ণয় করতেছো, এটার উপর ডিপেন্ড করে বিভব শক্তিটা কি করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। আচ্ছা এখানে একটা মনে রাখবা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বারবার এজেন্টের কথা কেন বলতেছি, বিভব শক্তির সাথে এজেন্টের সম্পর্কটা খুব বেশি, মানে এজেন্ট দ্বারা যেটা কৃত কাজ সেটাই হবে কি, বিভব শক্তি। তখন প্রশ্ন হইতে পারে স্যার এজেন্ট ছাড়া কি এখানে অন্য কোনো কিছু দিয়ে কৃত কাজ করার সুযোগ আছে? বিভব শক্তির বেলায় আছে। দেখো একটু আগে জিনিসটা লিখে ফেলো, তারপর আমি বলে দিচ্ছি। এজেন্ট
এজেন্ট দ্বারা অবস্থানের পরিবর্তনে যে কাজ সম্পাদন হয় তাকেই মূলত বিভব শক্তি বলে। তাকে মূলত কি বলে? বিভব শক্তি বলে। অর্থাৎ এজেন্ট দ্বারা যখন অবস্থানের পরিবর্তনটা হবে, বস্তুর অবস্থানের পরিবর্তন এজেন্ট ছাড়াও কিন্তু হইতে পারে। দেখো কেমনে, এখানে মনে রাখবা এজেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট বিভব শক্তির বেলায়। বিভব শক্তি সবসময় কাউন্ট হবে এজেন্টের দ্বারা যেটা কৃতকাজ হইছে, ওই এজেন্টের কৃতকাজটাই মূলত বিভব শক্তিতে কনভার্ট হয়। কিভাবে দেখো, নর্মালি আমাদের যে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করি বা যেগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, সবগুলোই হলো উচ্চতা রিলেটেড বিভব শক্তির বেলায়। তো আমরা যদি একটা চিত্র এভাবে কনসিডার করি, ধরো একটা বস্তু, এটা হলো অ্যাম্ভরের একটা বস্তু। এই অ্যাম্ভরের বস্তুটাকে তুমি এইখান থেকে এইখানে উঠে রাখছো, এইখানে। এখন ভালো করে বুঝবা, এই বস্তুটাকে যে তুমি এখান থেকে এখানে উঠায় রাখছো, বস্তু তো নিজে নিজে উঠে নাই, অবশ্যই তুমি নিয়ে গেছো বা এজেন্ট নিয়ে গেছে। তাহলে এখানে এজেন্ট কর্তৃক যে কৃতকাজ, যদি উচ্চতাটা এইচ হয়, তাহলে ইপির ফর্মুলা হবে mgh। এটা মোটামুটি আমরা সবাই জানি। ইপির ফর্মুলা কি? mgh, ঠিক আছে? তো এটা কিভাবে আসছে আমি বলি, এটা তো ডিরেক্ট লিখলাম, একটু এটা দেখাই। ওই যে কৃতকাজ ডাব্লিউ, এটাই কার সমান হবে? এজেন্টের যেটা কৃতকাজ সেটাই বিভব শক্তির সমান। তো কৃতকাজের ফর্মুলা কি? এফএস কস থিটা ইকুয়াল টু ইপি। তাহলে এফ হচ্ছে এখানে যেহেতু তুমি বস্তুকে নিয়ে যাচ্ছ, সো বস্তুর যেটা ওজন, এই বস্তুটাকে এইখান থেকে এখানে তুলতে তুমি যে বল প্রয়োগ করবা, এটা বস্তুর ওজনের সমান না। ধর একটা বস্তুকে আমি এভাবে করে উপরে তুলতেছি, তো এই বস্তুটাকে কতটুকু বল প্রয়োগ করতে হবে? এর ওজনের সমান পরিমাণ বল আমাকে উপরের দিকে প্রয়োগ করতে হবে। সো এখানে এফ এর পরিবর্তে কে বসবে? এমজি। আর এসটা আমরা এইচ হিসেবে কনসিডার করি, যেহেতু উচ্চতা, আমরা স্মরণটাকে কি ধরে নেই? উচ্চতা ধরে নেই এইচ। কস থিটার মান কত হবে? কস থিটার মান 0 হবে না আবারও, কেন? কারণ তুমি এই বরাবর বল প্রয়োগ করতেছো এবং বস্তুর সরণও কোন দিকে ঘটতেছে? এদিকেই ঘটতেছে। তো বল যেদিকে প্রয়োগ করতেছো, সরণও সেদিকেই ঘটতেছে। দেখো, বল প্রয়োগ করে বস্তুকে কোথায় নিচ্ছ? উপরের দিকে নিয়ে যাচ্ছ। তো বলও কাজ করতেছে উপরে, সরণও ঘটতেছে উপরে। তাহলে কস থিটা আবারও কি হবে? 0 হয়ে যাবে না? তো মানে কস থিটা, সরি 0, থিটার মানটা 0 হবে। কস থিটার মান হবে 1, থিটার মান হবে 0, আর কস থিটা হবে কত? 1। তো 1কে যদি আমরা হিসাব না করি, তখন আমরা ইপির ভ্যালু কত পাবো? ইপি ইকুয়াল টু mgh, এই ফর্মুলাটা পাই। তাহলে এখানে ইপি ইকুয়াল টু যেটা mgh হইছে, এটা মূলত এজেন্ট দ্বারা কৃত কাজ। তো এজেন্ট ছাড়া অন্য কে কাজ করতে পারে আমি তোমাকে বলি। এখানে কিন্তু অভিকর্ষ বল দ্বারাও কাজ হইতে পারে। অভিকর্ষ বল দ্বারাও কি হইতে পারে? কাজ হইতে পারে। যেমন এই বস্তুটাকে যখন তুমি উপরের দিকে নিচ্ছ, অভিকর্ষ কিন্তু তাকে নিচের দিকে টানতেছে। অর্থাৎ বস্তুকে যখন আমরা এই যে এভাবে আমি উপরে নিচ্ছি, তখন এটার ওজনটা আমি ফিল কেন করি? এই বস্তুটা যখন আমি হাতে রাখবো, তুমি নর্মালি এভাবে চিন্তা করো, এই বস্তুটাকে আমি হাতে করে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। সো সিঁড়ি দিয়ে যখন আমি উপরে উঠবো, এই বস্তুটার ওজন আমার হাতে ফিল হবে। কেন? কারণ এই বস্তুকে অভিকর্ষ বলে নিচের দিকে টানা হচ্ছে। পৃথিবী এই বস্তুকে আকর্ষণ করতেছে অভিকর্ষ বল দিয়ে, যার কারণে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এবং ওই ওজনটাই আমি কি করি? ফিল করি, কারণ আমি ওজনের বিপরীতে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। না হলে তো বস্তু কি করবে? নিচের দিকে পড়ে যাবে না? তাহলে এজেন্ট বল দিচ্ছে কোন দিকে? উপরে। তাহলে এজেন্টের বিপরীতেও কিন্তু একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কি? অভিকর্ষ বল। তাহলে এজেন্টের বলের বিপরীতে যে বলটা কাজ করে, এটাকে, এটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল দ্বারা যেটা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা যেটা কৃত কাজ, এটা কিন্তু সবসময় ঋণাত্মক হবে। এবং অভিকর্ষ বল দ্বারা যেটা কাজ, এটাকে তুমি বিভব শক্তি বলতে পারবা না। অভিকর্ষ বলের ইকুয়েশনটা হচ্ছে, যদি আমরা বলি অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ, এটাও ডাব্লিউ ইকুয়াল টু mgh হবে, কিন্তু নেগেটিভ হবে।
mgh হবে, কিন্তু কি হবে, নেগেটিভ হবে। কারণ কি জানো, অভিকর্ষ বলের বেলায় বস্তুর অভিকর্ষ বল কাজ করতেছে নিচে, কিন্তু সরণ কাজ করতেছে কোন দিকে, উপরে। এই বস্তুকে যখন তুমি নিচের দিকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, তখন উপরের দিকে যাচ্ছ কারণ তুমি বল প্রয়োগ করতেছো বলে উপরে যাচ্ছে, কিন্তু ওই বস্তুর উপরে তো মহাকর্ষ বলের প্রভাবটা আছে বা অভিকর্ষ বলের প্রভাবটা আছে, এবং তুমি যতই তাকে উপরে নিয়ে যাও না কেন, বস্তুর অভিকর্ষ বল সবসময় কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তাহলে অভিকর্ষ তাকে নিচের দিকে টানতেছে, তাহলে তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছো। এখানে এজেন্টের যেটা কৃতকাজ সেটা কিন্তু মূলত অভিকর্ষ বলের বিরুদ্ধে করা হচ্ছে, কারণ অভিকর্ষ বল চাইবে বস্তুকে নিচের দিকে টানতে বা নিচের দিকে নিয়ে আসতে, কিন্তু এজেন্ট বস্তুকে উপরের দিকে তুলতেছে, তাইলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে না। ভালো করে মনে রাখবা, অভিকর্ষ বলের বিরুদ্ধে যেখানে কাজ করা হয় সেটা হলো এজেন্টের কাজ, সেটাই হলো বিভব শক্তি, এবং সেটার মান পজিটিভ আসবে। তাইলে বিভব শক্তি মূলত এজেন্টের কাজ, আর এজেন্টের কাজটা অভিকর্ষের বিরুদ্ধে করা হয়, কারণ বল এবং সরণ একই দিকে থাকে, আর অভিকর্ষ বলের ডিরেকশনটা যেদিকে, সরণটা তার বিপরীতে। এই জন্য অভিকর্ষ বলের পক্ষে যেটা কাজ সেটা নেগেটিভে কনসিডার করা হয়, কারণ এখানে কস থিটা যেটা, থিটার মান 0 বসবে না, থিটা এটার ক্ষেত্রে থিটাটা 180 বসবে। থিটা কত বসবে, 180। তো থিটা যদি 180 হয়, কস থিটার মানটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তো কস থিটা যদি 1 হয়, এখানে 1 তো আর মান পরিবর্তন করে দিবে না, 1কে গুণ করলে ওই মাইনাসটা সামনে বসে যায়। তখন মনে রাখবা ডাব্লিউ ইকুয়াল টু যেটা মাইনাস mgh, ওই মাইনাস mghটা হচ্ছে অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ, কারণ সরণ এবং বল পরস্পর বিপরীতে। আর এজেন্টের যেটা কাজ সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিভব শক্তি, সেটা পজিটিভ, কারণ বল এবং সরণ একই দিকে কি করে, কাজ করে। এই জিনিসটা খুব খুব বেশি কেয়ারফুল থাকবা। এখানে একটা টপিক আছে সংরক্ষণশীল বল, আমরা এটা ডিরেক্টলি ম্যাথে সলভ করব, ম্যাথে অ্যাডমিশনে আসবে, মূলত একাডেমিক এটা লাগবে না। সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল এই দুটো টপিক আছে, এটার সাথে অনেক বেশি রিলেটেড। ঠিক আছে, যখন সংরক্ষণশীল জিনিসটা হচ্ছে একটা লুপের মধ্যে যখন কাজ করা হয়, মনে করো একটা পূর্ণ চক্রে কাজ করা হয়েছে, একটা পূর্ণ চক্রের কাজের ফলাফল যদি 0 হয়, তাহলে ওটাকে বলা হয় সংরক্ষণশীল বল। যেমন কথার কথা আমি একটু উদাহরণ দিই একটা তোমাকে, তাহলে তুমি এটা বুঝে যাবে। এখানে ধরো অ্যাম্ভরের বস্তুকে তুমি এই উচ্চতায় নিয়ে গেলা, আবার এই উচ্চতায় থেকে এখানে নিয়ে আসলা। ভালো করে বুঝবা, তুমি অ্যাম্ভরের বস্তুকে এখান থেকে এই উচ্চতায় নিছো একবার, তাহলে এটার কাজের মান যদি W1 হয়, এই উচ্চতায় নিতে যদি কাজের মান W1 হয়, আবার এই উচ্চতা থেকে নিচে নিয়ে আসছো, ওইটার কাজের মান যদি W2 হয়, এই দুইটার যোগফল 0 আসবে। এই দুইটার যোগফল 0 আসবে। কেন 0 আসবে দেখো, এই অ্যাম্ভরের বস্তুকে উপরে নেওয়ার জন্য কৃতকাজ হচ্ছে তুমি করছো, এটা এজেন্টের কৃতকাজ, এটা হলো mgh, তাই না? আর এই অ্যাম্ভরের বস্তুকে এইখান থেকে নিচে আনার জন্য যে কাজ, সেটা কি তুমি করছো না অভিকর্ষ করছে? অভিকর্ষ করছে, কারণ এটা অভিকর্ষ বলের পক্ষে কাজ করতেছে। বস্তু তো তখন নিচের দিকে আসবে, বস্তু কোন দিকে আসবে, নিচের দিকে। কথা বুঝাইতে পারছি? তো এটা অভিকর্ষ বলের কি, পক্ষে। তো অভিকর্ষ বলের যখন পক্ষে হয়, তখন এখানেও কাজ কি হবে, mgh হবে, তবে তখন ডিরেকশনটা বিপরীত থাকে, যার কারণে প্লাস mgh এবং মাইনাস mgh এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে ভ্যালুটা 0 চলে আসে। তখন এটাকে বলা হয় সংরক্ষণশীল বল। কথা বুঝাইতে পারছি? তাহলে সংরক্ষণশীল বল হচ্ছে কোনো একটা পূর্ণ চক্রে সম্পাদিত কাজের পরিমাণ যদি 0 হয়, অনেকগুলো কাজ হইতে পারে পূর্ণচক্র কমপ্লিট করার জন্য, কাজের মান 1টা 2টা 3টা 5টাও হইতে পারে, তবে টোটাল কাজের ফলাফল যদি 0 হয়, তাহলে ওইটাকে বলা হয় সংরক্ষণশীল বল। এবং সংরক্ষণশীল বল যদি 0 হয়, তাহলে ওটা হলো কাজের মান যদি 0 হয়, ওটাকে বলা হয় সংরক্ষণশীল বল। আর যদি 0 না হয়, তাহলে অসংরক্ষণশীল বল বলা হয়। তাহলে এই ছিল আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি রিলেটেড যে কাজের বা কাজ ক্ষমতার যে চ্যাপ্টারের টপিক, যেখানে যান্ত্রিক শক্তির দুইটা প্রকারভেদকে আমরা ডিটেল আলোচনা করছি, একটা হলো গতিশক্তি আর একটা হলো কি, বিভব শক্তি। মোটামুটি আশা করি যদি জিনিসটা ভালো করে শুরু থেকে দেখো, যতটুকু বুঝাইছি ওটা অলরেডি তোমার বইয়ের থেকে বেশি, বই এইভাবে জিনিসগুলো নাই। ঠিক আছে, আমাদের বোর্ড বা বিভিন্ন রাইটারের বই যেগুলা, ওইখানে থিওরিগুলা কিছু কিছু বই থিওরি অনেক ভালো, যেমন তপন স্যারের ওইখানে থিওরি ভালো, বাট
বাচ্চারা যখন একসাথে নিয়ে বসবে বা বইটা যখন খুলে দেখবে তখন আসলে বুঝার মতো অবস্থায় থাকে না, মানে কারণ এই জিনিসগুলো ডিটেলিংয়ে যখন লিখতে যাবে তখন অনেক লেখা হয়ে যায়, বাট আমাদের বইয়ে তো ওই পরিমাণ লেখা থাকে না, থিওরিগুলো ওইভাবে এক্সপ্লেন করা থাকে না। তো এই জন্য জিনিসগুলো একটু ইন ডিটেল ধাপে ধাপে বোঝার চেষ্টা করবা। তাহলে আশা করি যদি লেকচারটা ভালো করে দেখো বেসিকটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তা আমরা মূলত এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো হয়, বোর্ড এক্সামের প্রশ্নগুলো থেকে কয়েকটা প্রশ্ন আমরা এখন দেখব, সিকিউ যে প্রশ্ন সেটার দু একটা প্রশ্ন, এবং আগামী লেকচারেও আমরা মূলত এই টপিকটার উপর প্রশ্ন কি করব, সলভ করব। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে চলো এটার উপর কেমন প্রশ্ন হয় এই গতিশক্তি বিভব শক্তি রিলেটেড আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি। যান্ত্রিক শক্তির যে দুটা রূপ আমরা অলরেডি আলোচনা করছি, অর্থাৎ একটা হচ্ছে বিভব শক্তি এবং একটা হচ্ছে গতিশক্তি। এই দুইটা টপিক যদি আমরা কমপ্লিটলি, অর্থাৎ বেসিক যতটুকু আমি পড়াইলাম ততটুকু যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, এখানে আমাদের আরেকটা টপিক একটু পড়তে হবে, সেটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি, অথবা যে শক্তির নিত্যতা আমরা বলি। হ্যাঁ, 9-10 তোমরা এটা পড়ছিলা, ওই নীতিটাই আমরা একটু এখানে পড়াশোনা করব, অর্থাৎ নীতিতে কি বলা হয়েছে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করব। আর গতিশক্তি বিভব শক্তি যখন আমরা নির্ণয় করব তখন বিভিন্ন পয়েন্টে একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি বা একটা বস্তুকে যখন একটা উচ্চতা থেকে ফেলে দেই, নির্দিষ্ট কিছু বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির মানগুলা ফিক্সড অবস্থায় কাজ করে। আমরা সেইগুলো একটু করে দেখব। দেন এই টপিকটা যদি আমরা বেসিকটা ভালো মতো বুঝে যাই, আগামী ক্লাসে আমরা এটার উপর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। তাহলে চলো শক্তির সংরক্ষণশীলতা নীতিটা একটু করে আলোচনা করি। টপিক হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে মূলত, আমি একটু করে আগে বলি তারপর আমি লিখে দিব, এটা তোমরা 9-10 পড়ছিলা। এটা হচ্ছে বল প্রয়োগে যদি কোনো বস্তুর উপর কাজ সম্পাদন করা হয়, এটা হচ্ছে নর্মালি আনুভূমিকভাবেও হইতে পারে বা উলম্বভাবেও হইতে পারে। যদি বল প্রয়োগে কোনো বস্তুর উপর কাজ সম্পাদন করা হয় তাহলে এই কাজটা তার মধ্যে যে শক্তি হিসেবে রূপান্তরিত হয়, অর্থাৎ গতিশক্তি অথবা তার অবস্থানের পরিবর্তনের জন্য যে বিভব শক্তি সে লাভ করে, মূলত এই বিভব শক্তি আর গতিশক্তির যেটা যোগফল, যেটাকে আমরা মোট শক্তি বলি, এই বস্তুর সরণের বিভিন্ন পয়েন্টে এই শক্তিটা ধ্রুব অবস্থায় কাজ করে, অর্থাৎ একটা বস্তুর মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। বস্তুটার সবগুলা, মানে সরণের যতগুলো বিন্দু আমরা চিন্তা করতে পারি সবগুলো পয়েন্টে বস্তুর মোট শক্তি কি থাকে, ধ্রুব থাকে। এটাকেই মূলত শক্তির সংরক্ষণশীলতা নীতি বলা হয়। তো আমরা নীতিটা যদি লিখতে যাই আমরা কিভাবে লিখবো, আমরা বলবো বল প্রয়োগে কোনো বস্তুর উপর কাজ সম্পাদন করা হলে এই কাজটাই তো তার মধ্যে শক্তি হিসেবে কনভার্ট হয়। তো আমরা কাজ সম্পাদন করা মানে হচ্ছে ওই বস্তুর শক্তির কথাই বলতেছি মূলত। এখানে কাজ যে কথাটা বলা না, কাজ মানে হচ্ছে মূলত কি, এখানে এনার্জি বা শক্তির কথা বলা হচ্ছে। সম্পাদন করা হলে বস্তুর যে সরণটা হবে, সরণের জন্য তো কাজ, হ্যাঁ, সরণের প্রত্যেক বিন্দুতে মোট শক্তি সর্বদা, হ্যাঁ, ধ্রুব থাকবে। মোট শক্তি সবসময় কি থাকবে, ধ্রুব থাকবে। ধ্রুব বা সমান বলা যায়, সমান থাকবে বা ধ্রুব থাকবে।
মোট শক্তি মানে হচ্ছে দুইটা শক্তির যোগফল, অর্থাৎ মোট শক্তি বলতে এখানে গতিশক্তি যোগ কি বিভব শক্তি, এই দুইটার যোগফল। এই দুইটার যোগফলে আমরা মোট শক্তি হিসেবে কাউন্ট করব। বা এটাকে আমরা লিখতে পারি ইটি টোটাল এনার্জি ইকুয়াল টু ইপি প্লাস কি ইকে। ঠিক আছে, ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, অর্থাৎ মোট শক্তি ইকুয়াল টু বিভব শক্তি যোগ গতিশক্তি, ওই বিন্দুর একটা নির্দিষ্ট বিন্দু। এটা কিন্তু মোট শক্তিটা ওই বস্তুর যেটা সরণ হয়, হ্যাঁ, ওই সরণের একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা মূলত বস্তুর শক্তিটা ক্যালকুলেট করি। তাহলে ফিক্সড একটা বিন্দু থাকা লাগবে, যেই বিন্দুতে তুমি বস্তুর মোট শক্তিটা নির্ণয় করবা। মোট শক্তি নির্ণয় করার জন্য আমাদের দুইটা শক্তি বের করতে হবে, ওই বিন্দুতে তার বিভব শক্তিটা কত এবং গতিশক্তিটা কত, দুইটার যোগফলই তার মোট শক্তি হিসেবে কি করবে, কাজ করবে। বুঝাতে পারছি আশা করি। এবার আমি একটু করে বলি জিনিসটা হচ্ছে কীরকম। এগুলো তোমরা অলরেডি জানো, 9-10-এ তোমরা এগুলো দিয়ে কিন্তু অনেক ম্যাথ করছো। 9-10-এর ম্যাথই ছিল হচ্ছে এই টপিকটার উপর। এই যে ধরো একটা বস্তু একটা উচ্চতা থেকে মনে করো ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এটা হলো ভূমি সি বিন্দু। তাহলে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, আমরা যদি এই বস্তুটার যে সরণ, হ্যাঁ, এই বস্তুটা তো উলম্বভাবে এ থেকে সিতে এসে পড়বে, হ্যাঁ, যদি আমি মুক্তভাবে ফেলে দেই তাহলে সে সোজা এ থেকে কোথায় এসে পড়বে, সিতে এসে পড়বে। তাহলে এ থেকে যদি সে সিতে চলে আসে, তাহলে এই ক্ষেত্রে এ সি হচ্ছে তার সরণের যেটা ডিরেকশন সেটা। তাহলে এই জায়গাতে তুমি যতগুলা বিন্দু নিবা সবগুলা বিন্দুতে তার মোট শক্তিটা কি থাকবে, সমান থাকবে, বা মোট শক্তিটা ধ্রুব থাকবে। কথা বুঝাইতে পারছি? এই যে যেমন মনে করো এ পয়েন্টে তার যেটা টোটাল এনার্জি, এটা যত, বি পয়েন্টও তার টোটাল এনার্জি সেম থাকবে, আর এখানেও টোটাল এনার্জি কি থাকবে, সেম থাকবে। এটা মূলত সেম থাকে কেমনে জানো? আচ্ছা আমি তোমাকে একটা বিষয় বলি, এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি এটা সেম, ভালো কথা, কিন্তু এ বিন্দুর যেটা গতিশক্তি আর বি বিন্দুর যেটা গতিশক্তি এগুলো কিন্তু আবার কি হবে না, সেম হবে না। অর্থাৎ দুইটার যোগফল সবসময় সমান হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমরা বিভব শক্তি আর গতিশক্তিটা ক্যালকুলেট করি, প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি ভিন্ন ভিন্ন হবে, কিন্তু তাদের যোগফলটা সবসময় ধ্রুব থাকবে। এটা বলতেছে এই কারণে, কেউ যদি চিন্তা করো যে সব জায়গায় যেহেতু মোট শক্তিটা সমান, তার মানে এখানের বিভব শক্তি আর এখানের বিভব শক্তিও তো সেম থাকবে, আদারওয়াইজ যোগফল কেমনে সমান হবে? বিষয়টা হচ্ছে যোগফল সমান হওয়ার জন্য এদের দুইজনের মান যে সবসময় সেম হইতে হবে এমনটা কথা নাই। কথা বুঝতে পারছি? যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরো টোটাল এনার্জি হচ্ছে, আমি এই চিত্রটার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরো টোটাল এনার্জি 50, তাহলে টোটাল এনার্জি 50 মানে সবগুলো বিন্দুতে টোটাল এনার্জি সবসময় কত কাজ করবে, 50। এখন মনে করো এ বিন্দুতে টোটাল এনার্জি কেমনে আসছে আমি তোমাকে বলি। এ বিন্দুর মনে করো বিভব শক্তি হচ্ছে কত, পুরাটাই 50, আর গতিশক্তি হচ্ছে 0, এভাবেও কিন্তু টোটাল এনার্জি 50 আসবে। কিন্তু বস্তু যখন বিতে পৌঁছাবে তখন কিন্তু তার গতিশক্তি আর 0 হবে না, কারণ সে অলরেডি একটা বেগ লাভ করবে, ওই বেগের কারণে তার একটা কি আসবে, গতিশক্তি আসবে। তো মূলত এই গতিশক্তিটা কোত্থেকে আসে, এই বস্তু যখন এখান থেকে পড়ে এখানে চলে আসবে তখন কিন্তু তার একটা বেগ কাজ করতেছে। কথা বুঝছো? এখন এইখানে তার সমস্ত শক্তিটাই কি ছিল, বিভব শক্তি ছিল, কিন্তু এখান থেকে যখন এখানে আসবে এখানে বস্তুর বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। তো এই গতিশক্তিটা আসলো কোত্থেকে? এই গতিশক্তিটা আসবে, এখানে যে বিভব শক্তিটা ছিল তার একটা অংশ গতিশক্তিতে কি হবে, রূপান্তরিত হয়ে যাবে, এবং বিভব শক্তির মান এখানের তুলনায় এই জায়গাতে কম হবে। কথা বুঝাইতে পারছি? শক্তি নতুন করে কোথাও যুক্ত হবে না, ও নতুন করে কোনো গান থেকে শক্তি পাবে না। আসলে ওর এ পয়েন্টে যে পরিমাণ শক্তি ছিল টোটাল, এখানেও টোটাল শক্তিটা সেম থাকবে, কিন্তু শক্তিটা ট্রান্সফার হইতে থাকবে। অর্থাৎ এ পয়েন্টে একদম সর্বোচ্চ উচ্চতায় শুধু তার বিভব শক্তিটা ছিল, গতিশক্তি ছিল না, কারণ সেখানে বেগ শূন্য। এটা তো আমরা বুঝি না, কিন্তু যখন সে পড়াটা আরম্ভ করবে বি বিন্দুতে, তার তো একটা চলমান অবস্থা আছে, গতীয় অবস্থা, সে তো বিতে স্থির না। তাহলে বি বিন্দুতে যখন এসে সে পৌঁছাবে তখন সে অলরেডি একটা বেগ লাভ করবে, তার একটা বেগ থাকবে। তো বেগ থাকলে আমরা জানি অবশ্যই তার গতিশক্তি থাকবে। তো এই গতিশক্তিটা আসলো কোত্থেকে? এটা কোথাও থেকে আসে নাই নতুন করে, এটা মূলত ইপি যতটুকু ছিল ওইখান থেকে
ইপির একটা অংশ ইকেতে কনভার্ট হয়ে গেছে, বিভব শক্তির একটা অংশ গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, এবং এখানে বিভব শক্তি যা, এখানে কিন্তু বিভব শক্তি তা হবে না, তার চেয়ে কম হবে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? ধরো এখানে বিভব শক্তি ছিল 50, এখানে বিভব শক্তি হবে 30, তাহলে 50 থেকে যে 30 হয়েছে আরো 20 জুল কি গ্যাপ আসছে না, এই গ্যাপটা মূলত ইকের কাছে চলে যাবে, অর্থাৎ এখানে গতিশক্তি হবে 20। কথা বুঝছি? এরপর যখন সে ভূমিতে আসবে, ভূমিতে আসলে টোটাল ইকেটাই কত হয়ে যাবে, তখন 50 হয়ে যাবে, তখন ইপি হবে কত? 0। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যেটা তার বিভব শক্তি ছিল 50, ওইটা পুরোটাই তার গতিশক্তিতে কি হয়েছে? রূপান্তরিত হয়ে গেছে। কারণ ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগ সবচেয়ে বেশি থাকে, এবং ভূমি স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি কি হবে? 0 হবে। কথা বুঝাইতে পারছি? তো মূলত এটা হলো একটা শক্তির রূপান্তর প্রক্রিয়া, যেখানে সময়ের সাথে সাথে বস্তুর বেগটা বৃদ্ধি পায় এবং গতিশক্তি বিভব শক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। ঠিক আছে? বিভব শক্তি গতিশক্তিতে, আবার গতিশক্তি বিভব শক্তিতে। যেমন এই বস্তুটাকে যদি তুমি ফেলে দাও, তাহলে বিভব শক্তি সবচেয়ে বেশি থাকবে শুরুতে, আস্তে 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 গতিশক্তিতে রূপান্তর হবে। কিন্তু একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করে নিচ থেকে উপরে, তখন কিন্তু শুরুতে গতিশক্তি সবচেয়ে বেশি থাকে, এবং যত বস্তু উপরের দিকে উঠবে গতিশক্তি ধীরে ধীরে কমবে, বিভব শক্তি আস্তে আস্তে বাড়বে। তো এই যে বিভব শক্তি বাড়তেছে, এটাও নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো অংশ থেকে পাচ্ছে না, ওই তার গতিশক্তি থেকেই রূপান্তর হচ্ছে। যেমন এখানে বিভব শক্তি থেকে রূপান্তর হয়েছিল, ঠিক একইভাবে মূলত এটা রূপান্তর হয়। ঠিক আছে? একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হতে থাকে, জাস্ট এইটুকুই বিষয়। এগুলো আমি তাও একটু করে আলোচনা করলাম, এগুলো তোমরা জানো, 9-10 পড়ছো অলরেডি এটা। এবার কয়েকটা বিষয় একটু লিখে রাখো, আমি একটু আলাদা করে নোট করাই দিই বিষয়গুলা। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা কিভাবে কাজ করে এটা তো বুঝলাম। শক্তি সংরক্ষণশীলতা মূলত একটা ব্যালেন্স, একটা ইকুয়েশনের মতো কাজ করে। ঠিক আছে? অর্থাৎ এদের মান কম বেশি হওয়ার মাধ্যমেও টোটাল এনার্জির কখনো কি হইতে দেয় না? পরিবর্তন হইতে দেয় না। ওরা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়, বিভিন্ন পয়েন্টের সাপেক্ষে ইপি এবং ইকের মান কি হবে? পরিবর্তন হবে, কিন্তু যোগফলটা সবসময় কি থাকবে? ব্যালেন্স থাকবে, অর্থাৎ সেম থাকবে। তাহলে এটা নিশ্চয়ই আমরা বুঝলাম। এটা বুঝলে আমরা আর কয়েকটা বিষয় একটু মনে রাখবো, শক্তি সংরক্ষণশীলতা ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। একটু লিখো। প্রথম পয়েন্ট, সর্বোচ্চ উচ্চতায় বা একদম সবচেয়ে উপরের বিন্দুটাতে, সর্বোচ্চ উচ্চতায় সবসময় ইকের মানটা কত হবে? 0 হবে। কারণ কি? গতিশক্তি 0 হওয়ার মূল কারণ হচ্ছে বেগ কত? 0। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো কি থাকে না? বেগ থাকে না। যদি তুমি নিক্ষিপ্ত বস্তু চিন্তা করো, সেক্ষেত্রেও বেগটা 0 হবে। যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়, সেক্ষেত্রেও বেগ কত হবে? 0 হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে, আমরা তো বস্তুকে মুক্তভাবেও ছেড়ে দিতে পারি, আবার একটা বেগে ঠেলাও দিতে পারি। এরকম ধর, আমি একটা বস্তুকে এমনি ছেড়ে দিলাম একটা কথা, আর একটাকে ছাড়ার সময় একটু ঠেলা দিয়ে ছাড়লাম, একটু ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আর বেগ 0 হবে না, তখন বেগের মান থাকবে। এটা খুব রেয়ার কেস, এ ধরনের প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তবে নর্মালি যদি আমরা মুক্তভাবে একটা বস্তু পড়তেছে এভাবে চিন্তা করি, মুক্ত অবস্থা থেকে ছেড়ে দিছে, তাহলে তার বেগটা সবসময় কি হবে? সর্বোচ্চ উচ্চতায় 0 হবে, এবং ওই ক্ষেত্রে গতিশক্তিও কি হবে? 0। তো সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা, মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় যেটা ইটি মোট শক্তি, সেটা সবসময় বিভব শক্তির সমান হবে। মোট শক্তি মূলত বিভব শক্তির কি সমান? মোট শক্তিটা বিভব শক্তির সমান হবে, অর্থাৎ ইটি যেটা, সেটা ইপির কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা সর্বোচ্চ উচ্চতায়। এখন এখানে ইটি কেন আসতেছে না? কারণ ইটি বলতেছে, কে কেন আসতেছে না? গতিশক্তি আসতেছে না, কারণ গতিশক্তি কি? 0। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কাজ করে না, যার কারণে টোটাল এনার্জি পুরোটাই আসবে কার থেকে? বিভব শক্তির কাছ থেকে। ওইখানে বিভব শক্তি সবচেয়ে বেশি হয়, এটা মনে রাখবা। গতিশক্তি সবচেয়ে 0 হয়। এখানে একটা পয়েন্ট একটু ছোট করে বলে দেই, ইকে 0 আর ইপি হবে ম্যাক্স। ইপি হবে কি? ম্যাক্স, এটা মনে রাখবা। ইপি ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ উচ্চতায় ইপি হবে সবচেয়ে বেশি, এটা মনে রাখবা। এরপর 2 নম্বর পয়েন্ট হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে, মানে বস্তু তো পড়ে যাচ্ছে, পড়তে পড়তে একটা সময় ভূমিতে এসে পড়বে, তাহলে ভূমি যখনই টাচ করবে, স্পর্শ করার মুহূর্তে, স্পর্শ করার মুহূর্তে ইকে হবে সবচেয়ে বেশি, ম্যাক্স।
ইকে হবে কি সবচেয়ে বেশি, কারণ ভি এর মান তখন সবচেয়ে বেশি হবে। কারণ অনেকক্ষণ ধরে সে পড়তেছে, ধরো 50 মিটার উপর থেকে তুমি একটা বস্তু ফেলে দিছো, তাহলে যখনই সে ভূমি স্পর্শ করবে তখন সবচেয়ে জোরে আঘাত করবে। কারণ বস্তু যত নিচের দিকে নামে সময়ের সাথে সাথে উচ্চতার সাথে সাথে তার বেগের মানটা বৃদ্ধি পায়। গ্যালিলিও সূত্রে নিশ্চয়ই এগুলো পড়ছো। কারণ বেশি উচ্চতা নামতে সময়ও বেশি লাগবে, উচ্চতার মানও বেশি হবে। তো উচ্চতার মান যত বেশি হবে অথবা সময়ের মান যত বেশি হবে বেগের মানও তত বেশি হবে। কারণ ভি এর মান ম্যাক্সিমাম হয়। ভি এর মান কি হয়? ম্যাক্সিমাম হয়। ভূমি স্পর্শের মুহূর্তে ভি এর মান ম্যাক্সিমাম, এই জন্য ইকে এর মান সবচেয়ে বেশি। এবং ইপি তখন কি হবে? জিরো হবে। ইপি হবে তখন কি আবার জিরো। কারণ কি? কারণ ভূমি হতে বস্তুর উচ্চতা শূন্য হয় তখন। আমরা একটু আমি লিখে দিব আলাদা করে, হাইট যেটা হিসাব করব গতিশক্তি বিভব শক্তির বেলায়, যখন তুমি হাইট হিসাব করবা উচ্চতা, ওটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ইপির বেলায় বা বিভব শক্তির বেলায় হচ্ছে ভূমি থেকে কত উপরে আছে, বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে ওইটা কাউন্ট করা হয়। তো ভূমি স্পর্শ করার মুহূর্তে ইপি জিরো কেন? কারণ ভূমি হতে বস্তুর উচ্চতা তখন শূন্য। ভূমি হতে বস্তুর উচ্চতা কি? শূন্য। কারণ ভূমি স্পর্শ করছে, ধরো এটা ভূমি, হ্যাঁ, একটা বস্তু জাস্ট টাচ করছে, তাহলে এই অবস্থায় দেখো ভূমি থেকে সে কি নাই, কোন উচ্চতায় নাই। ভূমি থেকে মনে করো উচ্চতায় যখন থাকবে, এই যে ভূমি থেকে উপরে আছে, তখন তার বিভব শক্তি কাজ করবে। যখনই ভূমি স্পর্শ করে ভূমি থেকে তার উচ্চতাটা জিরো হয়ে যায়, তখন বিভব শক্তির মানও কত হয়? জিরো হয়ে যায়। এটা মনে রাখবা। তাহলে এখানে যেটা টোটাল এনার্জি ইটি, সেটা হবে ইকে এর সমপরিমাণ। অর্থাৎ এখানে কোনো ধরনের কি থাকবে না? ইপি থাকবে না। ইটি টোটালটা কার সমান হবে? ইপি এর সমান হবে। বুঝাইতে পারছি? দেখো তো বুঝছি কিনা জিনিসটা। এগুলো তোমাদের বেসিক, আমি আর একটু জাস্ট তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি যে এই জিনিসগুলোতে আমরা ম্যাথ করব। সো এগুলো যেন তোমাদের মনে থাকে। 9 10 তোমরা করছো, ঠিক আছে, বাট দীর্ঘ সময় প্র্যাকটিস না থাকার কারণে হয়তো বা ভুলে যাবা, এই জন্য একটু জাস্ট মনে করাই দিচ্ছি, কেমন? আচ্ছা যাই হোক, এটা একটা গেল। আর আমাদের একটা জিনিস একটু পড়বো, সেটা হলো হাইটের যে হিসাবটা। আমি একটু লিখে দিচ্ছি, এটা তুমি একটু লিখে নাও আমার সাথে সাথে। অর্থাৎ তুমি যখন হাইট হিসাব করবা ইপি এবং ইকে নির্ণয়ের বেলায়, ওই হাইটটা কেমন হবে, এগুলো তো লিখছো আশা করি তোমরা। আমি মুছে দিচ্ছি এগুলো। লেখো ইপি ইকে নির্ণয়, যখন এগুলো আমরা নির্ণয় করব তখন এইচ এর হিসাব, এইচ এর হিসাব, অর্থাৎ এইচ কিভাবে হিসাব করবা এটা হচ্ছে সেটা। প্রথম পয়েন্ট, আমরা যখন ইকে বের করব, ইকে বের করার সময় যে বিন্দুতে ইকের মান নির্ণয় করব, ইপিকে তো সবসময় বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয়। তুমি টোটাল উচ্চতার কোন পয়েন্টে এই ভ্যালুগুলো বের করতে চাও তার একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, নির্দিষ্ট মান থাকবে, ওই বিন্দুর সাপেক্ষে হিসাব করবা। তাহলে যে বিন্দুতে ইকে এর মান নির্ণয় করতে হবে, বস্তু ওই বিন্দুতে আসতে কতটুকু নিচে নাম। এটা আমি আমার মতো করে লিখে দিচ্ছি, এটা আসলে বইয়ের ভাষায় না, এটা আমি বুঝার জন্য আমার মতো করে তোমাদেরকে লিখে দিচ্ছি, কেমন? বস্তু কতটুকু নিচে নামলো সেটাই হবে এইচ এর মান। সেটাই হবে কার মান? এইচ এর মান। লিখে ফেলো, আমি দেন দুইটা পয়েন্টে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। 2 নাম্বার, ইপি যখন বের করবা, যে বিন্দুতে ইপি এর মান নির্ণয় করতে হবে, ভূমি হতে ওই বিন্দুর যেটা উচ্চতা, ভূমি হতে ওই বিন্দুর উচ্চতা হবে
HF। এটা একটু মনে রাখবা। আচ্ছা আমি একটু করে এটা বুঝাই দিচ্ছি চিত্র সহকারে, তোমরা একটু এটা লিখে ফেলো। ধরো কথার কথা একটা বস্তুকে আমরা, এটা নর্মালি পরন্ত বস্তুর জন্য এই হিসাবটা করা হয়, এবং আমাদের তো সংরক্ষণশীলতা যেগুলো দেয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি পরন্ত বস্তুর জন্য দেয়। নিক্ষিপ্ত বস্তুর বেলায় খুব কমই দেয় আমাদেরকে, উদ্দীপকগুলোতে নিক্ষিপ্ত বস্তু খুব কম দেয়। নিক্ষিপ্ত বস্তুর বেলায় হচ্ছে বেগের মান আমরা আলাদা করে হিসাব করব, ওখানে উচ্চতার প্রয়োজন তেমন একটা হবে না, শুধু বিভব শক্তির ক্ষেত্রে হয়। বাট বস্তু যখন মুক্তভাবে ফেলে দেওয়া হয় তখন উচ্চতার উপর ডিপেন্ড করে বিষয়গুলো। এবার একটু বলি আমি, দেখো ধরো একটা বস্তু এখানে ছিল, এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, আমরা এই পয়েন্টে ইপিকে বের করতে চাচ্ছি। ভালো করে বুঝবা, টোটাল হাইটটাকে আমি যদি ভাগ করে ফেলি, ধরো কথার কথা এই হাইটটা মনে করো 10 মিটার, অর্থাৎ ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা এটা হচ্ছে 10 মিটার, আর উপর থেকে এটার উচ্চতা হচ্ছে ধরো 15 মিটার, ঠিক আছে? এটা এরকম। এখন তুমি বস্তুটা কোথায় আছে? বি বিন্দুতে। তুমি বি বিন্দুতে কি করতে চাও? ইপি এবং ইকে এর মানটা বের করতে চাও। তাহলে মনে রাখবা, তুমি যখন ইকে বের করবা বি বিন্দুতে, ইকে বি বি বিন্দুতে বের করবা, তখন এইচ হবে কত? 15 মিটার। এইচ হবে কত? 15 মিটার। এখন কথা হচ্ছে এইচ কেন 15 মিটার হবে? আমরা বলছিলাম যে বিন্দুতে আমরা ইকের ভ্যালুটা বের করতে চাই, আমরা বের করতে চাই বি বিন্দুতে, তাহলে উপর থেকে কতটুকু নামছে, এই যে দেখো যে বিন্দুতে ইকের মান নির্ণয় করতে হবে, বস্তু ওই বিন্দুতে আসতে কতটুকু নিচে নামছে, কতটুকু নিচে নামছে সেই সরণটা, সে হাইটটা হবে এইচ এর ভ্যালু। তাহলে বস্তু ছিল এখানে, আমরা বের করতে চাই বি বিন্দুতে, তাহলে এখান থেকে বি বিন্দুতে আসতে বস্তু কত মিটার নিচে নামছে? বস্তু নিচে নামছে 15 মিটার। বস্তু নিচে নামছে কত? 15 মিটার। তাহলে এইচ হবে কত? 15 মিটার। আর ইপির বেলায় যখন আমরা বি বিন্দুর ইপিটা বের করব, তখন এইচ এর ভ্যালু হবে কত? 10 মিটার। কারণ যে বিন্দুতে ইপি বের করবা, ইপির বেলায় নিয়ম হচ্ছে বস্তু ভূমি থেকে কত উপরে আছে সেটাই হলো তার ইপির এইচ এর ভ্যালু। তাহলে যে দেখো ভূমি হতে ওই বিন্দুর উচ্চতা, তাহলে বি বিন্দুতে বের করতে চাচ্ছি, তাহলে ভূমি হতে বি বিন্দুর উচ্চতা হচ্ছে কত? 10 মিটার। ঠিক আছে? এই জন্য এইচ এর মান হচ্ছে 10। একটু করে এটা মাথায় রাখবা। ম্যাথও আমরা এই জিনিসগুলোকে আবার রিভিউ করবো, ম্যাথে তো আমরা এগুলো করবো একেবারে ম্যাথমেটিক্যালি, তখন দেখবা যে এগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু পড়ছি আজকের লেকচারটাতে, আমরা শক্তির একেবারে বেসিক জিনিসগুলা ইন ডিটেইল আলোচনা করলাম। বিশেষ করে যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা রূপ, গতিশক্তি, বিভব শক্তি, এগুলোর যে ইকুয়েশন, তারপরে শক্তির সংরক্ষণশীলতা নীতি, এগুলা আমরা এটার পরের যে লেকচার, এই লেকচারটাতে মূলত এই রিলেটেড সিকিউ সলভ করব মোটামুটি 3টা। যদি 3টা আমি বাছাইকৃত 3টা সিকিউ তোমাদেরকে করাই দিব ওই লেকচারটাতে। 3টা সিকিউ আমি এমনভাবে করাবো যেন সবগুলো টাইপ তোমাদের কাভার হয়ে যায়। 3টা সিকিউ মানে 6টা কোয়েশ্চেন। 6টা কোয়েশ্চেন যদি তুমি ডিফারেন্ট করো, তুমি দেখবা যে ওগুলোর বাইরে তেমন কোয়েশ্চেন থাকে না। তুমি ওই 3টা পারলে সুন্দর মতো ওরকম আরো অনেকগুলো প্রশ্ন নিজে নিজে সলভ করতে পারবা। এবং এর পরের লেকচারে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, ওটাও শক্তি রিলেটেড, সেটা হলো সরল দোলকের গুলা। ওগুলো বেশি আসে একাডেমিকে। আমরা সরল দোলকের জন্য আলাদা একটা লেকচার রাখছি, কারণ সরল দোলকের বেসিকটা একটু আলাদা করে পড়াবো, দেন সরল দোলকের ম্যাথগুলো করাবো। আজকে যেটা আলোচনা করছি এটা মূলত 9-10 কনসেপ্ট। 9-10টাকে একটু মানে এক্সপ্লেনেটরি ওয়েতে তোমাদেরকে বুঝালাম। এটা রিলেটেড ম্যাথগুলো আমরা সামনের ক্লাসে করব। এর পরের ক্লাসে সরল দোলকের যে টপিকটা আছে ওটার বেসিক সহকারে, ছোট্ট বেসিক, বাট আমি একটু আলাদা লেকচারে ওটাকে আলাদাভাবে আপলোড করতে চাই, কারণ ওটার গুরুত্বটা বেশি, বুঝছো কিনা? ওটা একটু আলাদা করে পড়াবো, এই জন্য এটা থেকে বেশি আসা প্রশ্ন একাডেমিকে। একটু ভালো করে পড়তে হবে, কঠিন না, ইজি জিনিস, শুধু 2-1টা বিষয় একটু পার্থক্য আছে এইচ বের করার ক্ষেত্রে সরল দোলকে। ওটা আমরা আগামী পরের লেকচারগুলোতে দেখব। তাহলে আজকের ক্লাসটা এটুকু পর্যন্ত থাকবে। আমার শরীর আসলে অসুস্থ, এই জন্য যতটুকু চেষ্টা করছি বোঝানোর, আজকের ক্লাসটা নিতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আসলে। তো একটু চেষ্টা করবা, তোমরা বুঝছো কিনা একটু জানাবা, একটু নোট করে করা, যেহেতু বেসিক ক্লাস একটু নোট সহকারে পড়ার চেষ্টা করবা। আশা করি তোমাদের খুব বেশি কঠিন মনে হবে না যদি একটু মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।